আজকের এই যৌথ মঞ্চে তাকে যে সমস্ত শিক্ষকরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এই মহাকরণ অভিযানে সামিল হয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা রাস্তায় বসে ধরুন। যতক্ষণ পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা না বলেন ততক্ষণ অব্দি আমাদের এই অভিযান জারি থাকবে। আমরা আবারও আরক্ষা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো আপনারা আমাদের সঙ্গে কোঅপারেশন করে কিভাবে আমাদের ডেপুটেশনটাকে সার্থক রূপ দেওয়া যায় সেই উদ্যোগ গ্রহণ করুন। আমরা আবারও বলছি আমরা শিক্ষক ছিলাম, সকল শিক্ষক শিক্ষিকাদের সাথে অনুরোধ আমাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত দেখা করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় বসে থাকবো। আপনারা সুশৃঙ্খলবদ্ধভাবে সবাই সামনের দিকে এসে বসে পড়ুন এবং আমরা অনুরোধ করব আরক্ষা দপ্তর আমাদেরকে সহযোগিতা করবেন। কাজে সমস্ত শিক্ষককে আমরা অনুরোধ করতে আপনারা সবাই সন্ধ্যার দিকে চলে এসে আপনারা রাস্তায় কষ্ট করে বসে পড়ুন। আমি ম্যাডামদেরকে অনুরোধ রাখছি আপনারা সামনের দিকে চলে আসুন। সম্মানিত আমাদের ম্যাডামদেরকে অনুরোধ রাখছি সামনের দিকে বসে পড়ুন। যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা রাস্তায় বসে পড়ুন। আমরা আরক্ষা প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসে আমরা খবর পাঠাচ্ছি। উনি যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কথা না বলেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান এই রাস্তায় থাকবো। আমরা আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী এই যৌথ মঞ্চের নেতৃত্বে থেকে আমাদেরকে কিভাবে বিচারামুখী করা যায় তার জন্য একটা আজকে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। আমি আবারও বলছি যারা সামনের দিকে আছেন আমি অনুরোধ করবো আপনারা রাস্তায় বসে পড়ুন। আজকের এই যৌথ মঞ্চের ডাকে ধর্মনগর থেকে সাতরুম পর্যন্ত যে সমস্ত আমাদের সহকর্মীরা সামিল হয়েছেন তাদেরকে আবারও যৌথ মঞ্চের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন গোটা রাজ্যে 3 দিনের শোক দিবস পালন করা হচ্ছে। এই শোকাহত দিনেও আমরা আজকে রাস্তায় কেন সেটা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে। আমরা শোকাহত দিনে বাধ্য হয়েছি আজকে মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে যেতে। কোনো উপায় নেই, 36 মাস ধরে বেতন নেই। মুখ্যমন্ত্রী এক্সপার্ট লয়ারদের নিয়ে ফার্স্ট পেজে উনি ডায়লগসে বসেছেন, সেকেন্ড পেজে ডায়লগসে বসেননি। তাই আজকে আমরা ওনার কাছে জানতে এসছি উনি 10,323 শিক্ষকদের বিষয়ে কি চিন্তা ভাবনা নিয়েছেন। আমাদের কাছে সময় খুব সংকীর্ণ, আর 4 থেকে 5 দিন পরেই নির্বাচনের নীলঘণ্ট বেজে যাবে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্য সভায় আসছেন। তার আগে যদি কিছু না হয় তাহলে নির্বাচন ঘোষণা হলে আমরা জানি সাধারণভাবে আমরা এখান থেকে দাবি করব যে মুখ্যমন্ত্রী আমাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করুন। আমরা ওনার কাছে জবাব চাই যে ওনারা কি সিদ্ধান্ত
সেকেন্ড ফেজে আইনজ্ঞদের নিয়ে বসার কথা ছিল আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, কিন্তু তারা কি করেছেন, সেকেন্ড ফেজে বসেছেন কিনা বা আমাদের সঙ্গে কোনো রকম কথা হয়। আর মাত্র নির্বাচন ঘোষণা হবে 14-15 দিন। আমরা এই 14-15 দিনের মধ্যে আমরা ছাড়বো না, আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো ইতিবাচক সিদ্ধান্ত আমাদের না দেবেন, আমাদের সঙ্গে দেখা না করবেন, আমাদের চাকরির বিষয়ে কোনো রকম মানে সুনির্দিষ্ট ইতিবাচক সিদ্ধান্ত না দেবেন, ততক্ষণ আমরা এখানে থাকবো। আমরা এখানে কোনো রকম পুলিশের ম্যাডাম আমরা কি আপনাদের সরকার হারি নাই না 10,323 হারি নাই আমি নির্ভর খাই নাই চিনি লড়াই এবং সবানে বিচিন্তই जों পরিষ্কার নকাতিনে जों 10,323 সবাও जों কপ্লাইনাই অমা পরিষ্কার পুলিশ হাজার হাজার রিওয়াকই जोंना बेरिगेट खायाखै जोंना आटकिनानै चेष्टा खालायदोङो दाखुग्राक बुखुग्राक जों 10,323 जों जुदि मुजंखाय তিনি বাবা বেরিগেট না সুবাইনা চিনি থানে কোনো ব্যাপারিয়া ইচ্ছা কাই जों তাবনা উস্তারি ওই উরিদি রহমানো তিন থানে কুস্তাম ব্যাপারিয়া প্রশ্ন অঙ্কাই जों सिखां বাইরানো সাজাক जों বেরিগেট না তিনি সুবাইয়া তিনি টেস্ট ম্যাচ খেলা সর্ববিষে টিকি দংমান লড়াইয় স্বভাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা পর্যন্ত এই লড়াই চলবে। কাজেই সরকার বই পেয়েছে, সরকার হাজার হাজার পুলিশ দিয়ে আমাদের আগে আটকানোর চেষ্টা করছে। এই পুলিশ দিয়ে কাম হবে না। আমরা যদি বলে এই ব্যারিকেডটা ভেঙে ফেলবো তখন ব্যারিকেড ভেঙে যাবে। যদি মনে করে 10,323 এই রাজ্য থেকে এই রাজ্য সরকারকে আমাদের সমস্যার সমাধান না হলে উৎখাত করার জন্য ডাক দেয়, সেটাও আমরা পারবো। কাজেই আমাদের লড়াই এখানে না, আমাদের লড়াই হচ্ছে আমাদের চাকরি ফিরিয়ে দাও। আমরা নির্দোষ, আমরা নিরপরাধ, আমরা কোনো অন্যায় করেনি। যা অন্যায় করেছে সরকার করেছে। কাজেই সরকারকে বলবো আপনার অন্যায়, আপনার ভুল আপনারা সংশোধন করুন, তাইলে এই লড়াই থামবে, নাইলে লড়াই থামবে না। কাজেই আমাদের যে লড়াই যে তেজি হচ্ছে আপনারা দেখছেন। কাজেই এই সামনের সপ্তাহের মধ্যে এই রাজ্যে নির্বাচন ঘোষণা হবে। আমাদের লড়াই চাকরির লড়াই, আপনাদের লড়াই ক্ষমতার লড়াই, পলিটিক্যাল লড়াই। এই লড়াইয়ে কে জিতবে কে হারবে আমরা 10,323 ঠিক করবো। কাজেই আমরা আজকে থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হয় সরকার উৎখাত হবে নয়তো আমরা উৎখাত হব, যে কোনো একটা হবে। নমস্কার। That's why we came here and we want to meet. Our delegates want to meet people so that we come to know from these whether it is আমাদেরকে কথা দিয়েছে গোটায় এখন অবধি তারা খেলে শুধু তার কথা বলছে। তার মাধ্যমে প্রেরণা দান করেন আমাদের আগুন পাখি যাকে বলি আমরা, আমাদের প্রিয় দিদি কমরেড মীনাক্ষী দি এবং আমাদের সংগঠনের 4টি সংগঠনের বিভাগীয় কমিটির সমস্ত নেতৃত্ববর্গ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গণ আন্দোলনের শীর্ষ নেতৃত্ববৃন্দ বিভাগের
সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এবং বিভাগীয় স্তর থেকে এই ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত সমস্ত বামপন্থী ছাত্র যুবকর্মী সমর্থক মায়েদের বোনেদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখব। আপনারা যেমনভাবে অধীর আগ্রহে মীনাক্ষীদির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছেন, আমিও তেমনি ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি কমরেড। তাই জন্য বলার বেশি সুযোগ নেই। মনে পড়ে কমরেড, আজ থেকে 58 মাস আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারকে হটিয়ে সরকার গঠন করেছিল, সরকার গঠন করার পর যারা বলবার চেষ্টা করেছিল আগামী 50 বছরে বামফ্রন্টকে আর দেখা যাবে না, কমিউনিস্ট পার্টিকে আর দেখা যাবে না, বঙ্গোপসাগরে তারা ছুঁড়ে ফেলে দেবে, আমি বলবো তাদেরকে, এই দেখুন বঙ্গোপসাগরের ঢেউ যেমন জোয়ার বাটা এলে পরে ঢেউ তুলে নাড়া দেয়, এই ধর্মনগর মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে কমরেড এসে আজকে আপনার ধর্মনগর শহরে উপস্থিত হয়েছে কমরেড। তারা বলবার চেষ্টা করেছিল গত 25 বছরে বামফ্রন্ট সরকার কিছুই করেনি। তারা বলবার চেষ্টা করেছিল সরকারে আসলে পরে তারা সমস্ত কিছু করে দেবে, মানুষের জন্য কাজ করবে, উন্নয়ন করবে। আমরা দেখেছি গত 58 মাসে 59 মাসে মিথ্যেগিরে জুমলাগিরি ছাড়া তারা আর কিছুই করেনি কমরেড। বামফ্রন্ট সরকার থাকতে যে ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়েছিল সেই ন্যাশনাল হাইওয়ের ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়াতে বলবার চেষ্টা করেছে এই কাজটা আমরা করেছি, জোট আমলে তারা নাকি করেছে। ত্রিপুরা রাজ্যবাসী জানে গত 25 বছরে বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ করেছে। ফিতা কেটে কেটে তারা ওই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে বলছে বামফ্রন্ট কিছুই করেনি। কমরেড, বিজেপি যে কত মিথ্যাবাদী, অমিত শাহ নাকি আসবেন আগামী 5 তারিখে এখানে শুনেছি। কি করবেন? রথযাত্রা নাকি করবেন। আমি ওনাদেরকে বলতে চাই রথযাত্রা সাধারণত আষাঢ় মাসে হয়, পৌষ মাসে হয় না। এই যে যাত্রা, এটা বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্তিম যাত্রা হতে যাচ্ছে। এই যে যাত্রা বিজেপি আইপিএফটি জোট সরকারের শেষ যাত্রা হতে যাচ্ছে। তিনি এসে আরো বলার চেষ্টা করবেন যেমনটা করেছিল 2018 নির্বাচনের পূর্বে, যে আমরা সরকারে এলে পরে 3 তারিখের মধ্যে কর্মচারী বন্ধুদের 7ম পে কমিশন তারা মিটিয়ে দেবে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, চোখ বন্ধ করে বলুন, সরকারি কর্মচারী বন্ধুদের 7ম পে কমিশন দিয়েছে কিনা? দিয়েছে? দেয় নাই। যুব বন্ধুদের 50,000 চাকরি দেবে বলে তারা চিৎকার করে গলা ফাটিয়ে বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। আপনারা বলুন, যুব বন্ধুরা বলুন, তারা বছরে 50,000 চাকরি দিয়েছে কিনা? দেয় নাই। বরঞ্চ তারা সরকার গঠন করার পর 20,000-এর উপর চাকরি খেয়ে নিল, 10,323 চাকরি খেয়ে নিল। প্রায় 20,000 এখন যারা চাকরি করতেন আজ বেরোজগার, বেকার অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে তাদের প্রতিশ্রুতি। এদেরকে আমরা সরকারে আনবো আবার। যারা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সমতল পাহাড় বিভাজনের রাজনীতি তৈরি করে শুধুমাত্র সরকারের মসনদে বসতে চায়, তারা শুধুমাত্র নিজেদের জন্য ডাবল ইঞ্জিন সরকার গঠন করেছে। ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য ডাবল ইঞ্জিনের সরকার গঠন করেনি। আপনারা জানেন ডাবল ইঞ্জিনের তারা কি ফল পেয়েছে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাবল প্রমোশন পেয়ে ডাবল ইঞ্জিনের ঠেলায়
মুখ্যমন্ত্রীও পেয়েছেন, বর্তমানে এমপিও হয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রথমে রাজ্যসভার এমপি হয়েছেন, ডাবল ইঞ্জিনের ঠেলায় বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের ঠেলায় তাদের ফল। আর সাধারণ মানুষ কি পেয়েছেন? সাধারণ মানুষ বই বিটি সন্ত্রাস এছাড়া আর কি পেয়েছে? মিথ্যে কথা, মিথ্যে ফল, মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কি পেয়েছে সাধারণ মানুষ? বন্ধুগণ, আজকে মাইকের আওয়াজে আমাদের কথা শুনছেন বিজেপির বন্ধুরাও। আমরা সাধারণত কমরেডরা বন্ধু বলেই ডাকি, তারা তো আমাদের শত্রু না। যাদেরকে ব্যান বাহিনী তৈরি করে, হেলমেট ব্যান বাহিনী তৈরি করে করে মানুষের ঘরে ঘরে আক্রমণ করার জন্য তারা তৈরি করেছিল, তাদের উদ্দেশ্যেই বলছি, বন্ধু, বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়কাল মাত্র আরো 12 থেকে 13 দিন। তারপর হবে কে? তারপরে এই রাজ্যে আবার পালা বদল হবে। রাজ্যে অস্তম বামফ্রন্ট সরকার আবারও জোর কদমে গঠন করবে। আমরা এই ধর্মনগরের মাটি থেকে বলবার চেষ্টা করছি মানুষের কাছে, যারা 60 নাকি জিতবে বলে প্রচার করার চেষ্টা করছে, ওদেরকে মনে করিয়ে দেওয়ার, স্মরণ করে দেওয়ার চেষ্টা করব। যারা আজকে এই কথা বলছে, গুনে দেখুন, আপনার পিছনে সারি সারি লাইন ধরে আছে। বিজেপিতে আর কেউ থাকতে চাই না, বিজেপিতে আর কেউ থাকতে চাই না। তারা বলছে এই দল মানুষকে শুধু মাত্র প্রতিশ্রুতি দেয়, মানুষের জন্য কিছু কাজ করে না। আমরা পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সমস্ত অংশের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতে চায়। আমরা রাত্রি সন্ধ্যা গড়িয়ে আসলে পরে ভয়ে ভয়ে কাতুরে আমরা দিন কাটাতে চাই না। আমার ছেলে মেয়ে কলেজে স্কুলে যাবে, বাড়িতে ফিরবে কিনা তা নিয়ে সংশয়। কেউ নাকি তারা সমাজদ্রোহীরা ধরে নিয়ে যাবে, দল বেঁধে দর্শন করবে, গ্রেপ্তার হবে না। এই রাজ্য আমাদের সাধারণ মানুষ চায় না। তাই বন্ধুগণ, আমার বক্তব্য আমার দীর্ঘায়িত করছি না। আমার পরবর্তী বক্তা আজকের আমাদের মীনাক্ষীদি, উনি বলবেন, আপনারা শুনবেন। এই সংক্ষিপ্ত কথা বলে আবারও আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বড়দের বয়োজ্যেষ্ঠদের নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ। দিদি ওটা দিদি সাথী সভাপতি মণ্ডলী, মঞ্চে আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতারা আছেন, আর এই মাঠে যারা আমাদের এই বিভাগের গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয়, বামপন্থী, লড়াকু, স্বাধীনচেতা, যুক্তিবাদী মানুষ যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআई राज्य कमेटीर पक्ष থেকে लाल सलाम जानाচ্ছি। आज हम लोग इस मैदान पर उतरे हैं और इस मैदान के चारों ओर देख लीजिए कि कुछ लोग हेलमेट पहने हुए और खाकी वर्दी पहने हुए हम लोगों को घेर कर रखे हैं। इन लोगों का हेलमेट का पैसा और इन लोगों का खाकी वर्दी का पैसा, यहाँ तक के आज यहाँ पर खड़े रहने के लिए ड्यूटी का, हजिरा का पैसा भी हम ही लोगों का पैसा से आता है। আর আজকের এই মাঠে ঠিক বাঁ দিকে যেখানে ছাগা বাগা কাপড় পরে যারা দাঁড়িয়ে আছে হাতে রুল নিয়ে, আর দূর থেকে শুধুমাত্র দেখাতে চাইছে
যে আগামী দিনে গোটা ত্রিপুরা গোটা ভারতবর্ষ কোন দিকে যাবে। मतलब अपना मन का बात वो मोदी जी के तरह नहीं है, वन वे ट्रैफिक वाला सिर्फ आएगा जाएगा नहीं, सुनेगा नहीं, वो सिर्फ मन की बात कहते हैं ना, सुनते हैं नहीं, सुनते हैं ना। अजंता का जो पैर का जूते का एक तो एडवर्टाइज आता है, अजंता কোম্পানি, ওই অজন্তা কোম্পানি যে আবার ঘড়ি বানায় কিনা জানি না, কিন্তু ওই কোম্পানিটারও নাম অজন্তা। वो गुजरात में जो मोरबी का पुल गिरा था ना, যে পুলটা ভেঙে যাওয়ার পরে অসংখ্য মানুষ মারা গেল, আর যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে এতগুলো লোক ওই পুলটা ভেঙে মরে গেল তো কি হবে, तो देश का प्रधानमंत्री, स्किल्ड इंडिया बनाने वाले प्रधानमंत्री, डिजिटल इंडिया बनाने वाले प्रधानमंत्री, भारतवर्ष को विश्व गुरु बनाने वाला प्रधानमंत्री और गाय का गोबर में सोना खोजने वाला भाजपा, ये लोग बोला कि मोरबी का पुल ভেঙে পড়ার জন্য যারা মরলো তাদের দায় আমাদের নয়, সব ভগবানের দয়া, ভগবান চেয়েছিল তাই মরে গেছিল। ওই মোরবি পুলটা তৈরি করেছিল অন্য ইঞ্জিনিয়াররা, কিন্তু রিপেয়ারিং করার জন্য দায়িত্ব দিয়েছিল অজন্তাকে, যে আপনার হাতের যে ঘড়ি আছে সেই ঘড়ির মিনিট আর সেকেন্ডের কাটা কিভাবে চলবে সেইটা যারা রিপেয়ার করে তারা কোন মোরবি পুলেরও রিপেয়ার করছে। तो जाओ बताई होच्छे। उसी नाम का एक तो कंपनी है जो जूता बनाते हैं, और वो कंपनी बोलते हैं कि पैरों के सुनुन, माने पायर कथा सुनुन, पा की बोलते चाइछे, पा एकटू आराम चाइछे, पायर नीचे जूतोर सोल की होबे, चोटिर सोल की होबे तार कथा बोलते चाइछे। तो एक जूता बनाने वाला कंपनी भी पैरों का सुनता है, लेकिन विश्वगुरु बनाने वाला प्रधानमंत्री हम लोगों का बात नहीं सुनता है, सिर्फ रेडियो में मन का बात कहते हैं। और इतना 56 इंच वाला छाती वाला इन लोगों का प्रधानमंत्री और भाजपा वाले हैं कि ऐसे पाई दिवाए पाई दिवाए पार्टी एसीवर বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আজকে এই সমাবেশকে ভয় পেয়ে ওরা বলেছে কানে সমাবেশ করতে দেবে না। ये डर हम लोगों को अच्छा लगा, अच्छा बात है। আর এই ভয়ের জন্য শীতে আপনারা যখন সবাই সোয়েটার গায়ে দিয়ে এসেছেন, আজকে ওরা অফিসে বসে কলকল করে ঘামছে, কপালে ঘামের বিন্দু জমছে। आप लोगों से बस एक ही विनती है, আপনাদের কাছে শুধু আমাদের একটাই আবেদন, আগামী 2-2.5 মাস ওদের ওই কপালের ঘামগুলোকে শুকোনোর টাইম দেবেন না, প্রত্যেকটা দিন রাস্তায় থাকুন। এখনো অবধি যাদের কাছে পৌঁছাতে পারিনি তাদের বাড়ি, তাদের উঠান, তাদের গলি, তাদের चौरा, তাদের बस्ती में हम लोगों को जाना होगा, बात करना होगा। গোটা ত্রিপুরার তৈরি থেকে শুরু করে ডেভেলপমেন্ট অগ্রগতি, জাতি উপজাতি, হিন্দু মুসলিম, কৃষক শ্রমিক ক্ষেত মজুর, ছাত্র যুব মহিলা, সরকারি অফিসার থেকে শুরু করে যারা বেসরকারি জায়গায় কাজ করছে দিন মজুর, তাদের একতাতে তৈরি হয়েছে ত্রিপুরা। सिर्फ बोलने से नहीं होता है। डबल इंजन वाला सरकार, डबल इंजन आने से एक तो गाड़ी हो, एक तो रेल हो, एक तो कोनो कार हो, सेटा एकटू दौड़े जाबे। ऐसा कोई गाड़ी देखे हैं कि डबल इंजन लगा कर वो बैक गियर देते हुए बैक साइड में जाते हैं? अरे इंजिन माने सामনের দিকে যায়, ওই জন্য তো ইঞ্জিন প্রথমে থাকে, ইঞ্জিন তো পিছনে থাকে না। বিজেপি এটা কোন ইঞ্জিন নিয়ে এলো যে গোটা ত্রিপুরাকে টানতে টানতে পিছনে কানা অন্ধকার গলি, আর যে গলিতে ত্রিপুরার ছাত্ররা যুবরা প্রত্যেকটা দিন নেশা করে ঝুমছে, এগোবে ত্রিপুরা। আমাদের জন্য কথা বলছে,
যারা আমাদের কথা শুনতে চাইছেন না, কিন্তু মাইকটা জোরে বাজছে আর আপনার এখনো কানটা ঠিক আছে বলে শুনতে বাধ্য হচ্ছেন। অনেকে আছে না এখানে উপস্থিত, যারা আমাদের কথা, আমাদের সমাবেশ যাতে না হয় তার জন্য ভরপুর কোশিশ কিয়ে थे, তাহলে কথা তো তাদেরও কানে যাচ্ছে। আপনারা চেষ্টা করে যান আমাদের সমাবেশ না করানোর, আপনারা চেষ্টা করে যান। লাস্ট 5 বছরে 500-র বেশি আমাদের কমরেডরা যারা বাড়ি ছাড়া হতে বাধ্য হয়েছে, লাস্ট 5 বছরে 57-58 মাসে আমাদের হাজার হাজার কমরেড নিজেদের বাড়িতে থাকতে পারছে না। আমাদের হাজার হাজার কমরেড যাদের বাড়িগুলো আপনারা দায়িত্ব নিয়ে পুড়িয়েছেন, আপনারা 25 জন কমরেডের শহীদের তালিকায় নাম বেরিয়েছে শুধু এই 58টা মাসে। लेकिन हम लोग जिम्मेवार और जिम्मेदार वाला संगठन से आते हैं, जिसका नाम DYFI TYF है, जिसका नाम SFI TSU है। আমরা কিন্তু আমরা বলতে শুধুমাত্র আমাদের ছাত্র যুব আর বামপন্থী আর লাল ঝান্ডাকে বুঝি না। যারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন তা আপনাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরির জন্য আর ভারতবর্ষের ভবিষ্যতের জন্য, সেই ভারতবর্ষে যাতে আপনাদের ছেলে মেয়েরাও বুক ফুঁকে বলতে পারে ये देश मेरा है और इस देश को सींचने के लिए मेरा भी खून और पसीना एक हुआ था। তাই দায়িত্ব সহকারে আপনাদের বাড়ির, আপনাদের পরিবার, আপনাদের ছেলে মেয়েদের হয়েও আমরা কথা বলতে চাই। আজ শুধু ধর্মনগরে এই সমাবেশ হচ্ছে না, যারা আমাদেরকে ভাগ করে দিতে চাইছে প্রত্যেকটা দিন গোটা ভারতবর্ষে, যারা আমাদেরকে ভাগ করে দিতে চাইছে পশ্চিমবঙ্গে হিন্দুর নামে, মুসলমানের নামে, যারা এই ত্রিপুরাতে আমাদেরকে ভাগ করে দিতে চাইছে যে ওরা জাতি ওরা উপজাতি, যারা আমাদেরকে ভাগ করে দিতে চাইছে যে 2323 এর 4টা ভাগ 5টা ভাগ। आज सिर्फ धर्मनगर में हम लोग नहीं है, आस्था बोले दिको घुरिए चोख घुरिए देखुन সেখানে 10,323 জয়েন্ট মঞ্চের নেতৃত্বে তারাও আজকে নিজেদের কাজের দাবিতে লড়াই করছে। গোটা ত্রিপুরা যাচ্ছে, গোটা ত্রিপুরা। आस्था बोलो कथा बोलছে, আগরতলাও কথা বলছে, ধর্মনগরও কথা বলছে। और कोई अगर चुप्पी से बात कर रहे हैं, धीमे आवाज से बात कर रहे हैं, तो আপনার কথা শোনার কান নেই। ত্রিপুরার গলিতে বুথে পাহাড়ে যান, মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলছে। দম আছে তো পুলিশের ছাতার বাইরে বেরিয়েছে, লড়াই করুন। বামপন্থীরা একদিকে থাকবে, আপনারা একদিকে থাকবেন। 5 বছর डबल इंजन वाला सरकार, 154 का इन्वेस्टमेंट हुआ है त्रिपुरा में, 4 आना 25 पैसा बिना इन्वेस्टमेंटे আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা চাকরি কোথায় করবে? কেন পাল্টাতে চাইছে সরকার? ওই যে মুখ্যমন্ত্রী হয়েছিল ডবল ইঞ্জিনের সরকার, বলেছিল চাকরি পাবার দরকার নেই, পানের গুমটি খোলো, পানের পাতাতে চুন লাগিয়ে দাও, আর গোটা ত্রিপুরার বেকার ছাত্র যুবদের ভবিষ্যতের কপালে चूना लगाकर चल गए और आज अपना मंत्री का सीट में भी बैठना नहीं सकते हैं। আজকে গর্ব করে টিভিতে বলছেন যে 900টা পার্টি অফিস ভাঙতে হয়েছে। আরে দম আছে, সরকার পাল্টাবে 2.5 মাস পরে, আপনাদের একটা পার্টি অফিস ভাঙবো না, সব কটা পার্টি অফিস থাকবে, কিন্তু বসার লোক পাবেন না, আপনারা লোক পাবেন না বসার। কারণ মানুষ উন্নয়ন চায়, মানুষ কাজ চায়, মানুষ দেশ রাজ্যকে हाथ रखते চায়। इसीलिए 200 साल का गुलामी के बाद হিন্দু মুসলিম শিখ ইসাই সব এক होकर দেশের স্বাধীনতার জন্য তারা লড়েছিল, আর একটার পর একটার সংগ্রামে তারা নিজেদের প্রাণ দিয়েছে। সেদিনকে বলা হয়েছিল যে গোটা ভারতবর্ষটা একাধিক রাজ্য হবে। आज भेष बदल कर आते हैं, कभी लाल जामा पहनते थे तो कभी हरा जामा पहनकर आ गए, तो কখনো গেরুয়া জামা পরে চলে আসছেন। প্রত্যেকটা দিন জামা পাল্টাচ্ছেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, উপজাতি, আদিবাসী, জনজাতি গোষ্ঠী
তাদের জন্য গোটা ত্রিপুরা জুড়ে এক অন্য গ্রেটার ত্রিপুরা, অন্য একটা ত্রিপুরার নামকরণ করার কথা বলছে। কত ইলেকশনেও তো বলেছিলেন যে ত্রিপুরা একটা অন্য ত্রিপুরা হবে, সেখানে তাদের জন্য আলাদা কোনো জিনিস হবে। আমরা শুধু জানতে চাইছি ডিওয়াইএফআই এর পক্ষ থেকে যে এই ত্রিপুরাতে আপনারা যে আলাদা ত্রিপুরার, একটা গ্রেটার ত্রিপুরার একটা অন্য নাম দিয়ে ত্রিপুরা বলছেন, এটা একটু কাগজে কলমে লিখে প্রকাশ করতে হবে। আর আমরা কোন বিনা ভুয়ো প্রতিশ্রুতিতে আমরা আর মানছি না। কি আছে আপনাদের ব্লুপ্রিন্ট? কি আছে? গোটা এলাকা জুড়ে, গোটা ত্রিপুরা জুড়ে সন্ত্রাস, উন্নয়নের নামে নেই। শিল্প কারখানা ত্রিপুরাতে নেই, আশেপাশের রাজ্যে না নেই। পরিষেবা, সার্ভিস সেক্টরে, চাকরিতে প্রত্যেক দিন ছাঁটাই চলছে। শুধু রাজ্যগুলোতে চলছে, গোটা দেশের কেন্দ্রীয় সরকারের, দিল্লি সরকারের, মোদী সরকারের নেতৃত্বে যে কারখানাগুলো, যে ফ্যাক্টরিগুলো, যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো চলছিল, সেগুলোর হাল কি আছে? आप खुद का सामान तो बचाने नहीं सके और रात को जागते जागते बोल रहे हैं कि त्रिपुरा को बचाओ। रेल के बेचे दिलेन, रेल के बेचे दिलेन। এই পশ্চিমবঙ্গে বন্দে ভারত শুরু করে দিয়েছিল ওরা, গাড়ি চলবে। পাড়াতে যখন ছোট ছিলাম তখন খেলা হতো না, স্পোর্টস, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেত, আর বাকি যত বাচ্চা ছিল সবাই সান্ত্বনা পুরস্কার পেত। কেউ একটা প্লাস্টিকের মগ, কেউ একটা প্লাস্টিকের বালতি, কেউ একটা কলম, কেউ একটা পেনদানি, আর কিছু না হলে একটা সার্টিফিকেট। बात था बुलेट ट्रेन चलवाने का। 100 লোকাল ট্রেন তুলে দিল। রেলের যে রেলওয়ে ক্রসিং গুলো ছিল সেখানে রেলের লোকের চাকরি হতো, সেটা তুলে দিল। আজকে রেলের প্ল্যাটফর্মে ঢুকলে বাথরুম করতে গেলে 10টা টাকা দিতে হয়। আজকে রেলের ট্রেনের টিকিটে যদি থাকে 5টায়, আর যদি 2 ঘন্টা ট্রেন লেট থাকে তাহলে ওয়েটিং রুমে বসা যায় না, সেখানে পার ঘন্টায় বসতে গেলে গেটের টাকা খরচা করতে হয়। আজকে প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্ল্যাটফর্মে যে জলটা সরকার দেবার কথা ছিল, সেটা 5 টাকাতে 1 লিটার জল তোমরা বিক্রি করছো। আর যে ছেলেটাকে দিয়ে বিক্রি করাচ্ছ তারও আজকে চাকরিটা সরকারি নয়। যে ছেলেটা, যে মেয়েটা আগে স্টেশনের প্ল্যাটফর্মের যে বাথরুমটা পরিষ্কার করছে, তারও রেলের চাকরি হবার কথা ছিল, আজকে তারও রেলের চাকরি নয়। আউটসোর্সিং এ, কন্ট্রাকচুয়ালে, ডেলি বেসিসে তারা কাজ করছে। আজকে নিজের যে সম্পত্তিটা পর্যন্ত আম্বানি আদানির কাছে বেচে দিয়েছেন, বলছে ত্রিপুরা কা ভালা করো। জিজ্ঞেস করবেন না? শুধু কি লাল ঝান্ডা সরকারকে নিয়ে আসার জন্য ভোট? না, হ্যাঁ, লাল झंडा থাকে তো शेर का बच्चा रहता है, বাঘের বাচ্চা থাকে। বিধানসভাতে যদি লাল ঝান্ডা থাকে, পার্লামেন্টে যদি লাল ঝান্ডা থাকে, তো বাঘের বাচ্চা থাকে। দেশ ভাগ করে দিতে চাই যারা, দেশকে বেচে দিতে চাই যারা, তাদের দম হয় না এই লাল ঝান্ডা ধরা বাঘের বাচ্চাগুলোর সামনে এই দেশকে বেচে দেওয়া আর আমাদের ভবিষ্যৎ, আমাদের চাকরিকে বেচে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে। আর যখন লাল ঝান্ডা দুর্বল হয় তখন জিনিসপত্রের দাম বাড়ে। যখন লাল ঝান্ডা দুর্বল হয় তখন আজকে এখানে সমাবেশ করার জন্য কেউ বলতে পারে না যে কুমুদ বা মীনাক্ষী বা মল্লিকার 2 বছরের জন্য জেল হয়ে যাবে, কারণ আইন করছে দেশের সরকার ওই ধরনের। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন পুলিশ দুর্বল হয়, পুলিশ। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন জাতীয় মানবাধিকার কমিশন দুর্বল হয়। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন মহিলা কমিশন দুর্বল হয়। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাবার ব্যবস্থা, রাসায়নিক ব্যবস্থা সব দুর্বল হয়। হয়েছে গোটা ভারতবর্ষে, হয়েছে গোটা দুনিয়া জুড়ে। বিশ্বমন্দা চলছে, নতুন করে কোনো কারখানা, ফ্যাক্টরি নেই। স্কুলে, কলেজে, অফিসে, আদালতে মাস্টার মশাই, হসপিটাল, ডাক্তার, ওয়ার্ড বয়, চাকরি নিযুক্তি না নেই, নেই। পুলিশে রিক্রুটমেন্ট না নেই।
देगा के बोल? लाइब्रेरी से एक पढ़ना लिखना वाला इंसान एक किताब उठा कर ले गया আর রাত ভোর পড়ে নিয়ে সকালবেলা বিরক্তি সহকারে লাইব্রেরিয়ানকে বলছে যে এই বইটা উপন্যাসটা একদম বাজে, এখানে কিচ্ছু লেখা নেই, শুধুমাত্র কয়েকটা লোকের নাম লেখা আছে। লাইব্রেরিয়ান বলছে ওরে গাধা, এটা উপন্যাসের বই নয়, এটা আমার লাইব্রেরির অ্যাটেন্ডেন্স রেজিস্টার, हम लोगों को ठीक करना पड़ेगा। আমরা উপন্যাস পড়তে চাই নাকি অ্যাটেন্ডেন্স রেজিস্টার পড়তে চাই? তাই সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আমাদের। ওরা ঠিক করে দেবে না পুলিশ, ওরা ঠিক করে দেবে না সরকার, ওরা ঠিক করে দেবে না মানবাধিকার কমিশন, মহিলা কমিশন। এদের দম আছে নাকি? এরা সরকারের কাছে মাথা উঁচু করে বলবে আর এদের কোমরের মাথাগুলো ভেঙে দিয়েছে সরকার। তাই তো যখন আমাদের উপরে পেটায়, আমাদেরকে যখন খুন করে, আমাদের বাড়ি ঘরদোর যখন জ্বালিয়ে দেয়, তখন এরা মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমাদের যখন সমাবেশ হয় তখন এরা হেলমেট পরে আর লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বলবো আমাদের ছাত্র যুব কমরেডদেরকে, যতজন পুলিশ আজকে মাথায় হেলমেট পরে আর হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এদের ছবিগুলো তুলে রাখুন, ছবি তুলে রাখুন। ভারতবর্ষের আইন এদের হেলমেটের উপরেও থাকে, এদের পায়ের জুতোর নিচে থাকে না। ভারতবর্ষের আইন বলছে কোন সমাবেশে, কোন মুভমেন্টে, কোন রকম অপ্রীতিকর সমস্যা যতক্ষণ না তৈরি হচ্ছে এরা हेलमेट पहने থাকতে পারবে না। और मीडिया से भी हम लोग पूछना चाहते हैं और ये चेतावनी भी देना चाहते हैं और ये गुजारिश भी करना चाहते हैं कि अभी तक एथिक्स बोलकर जो तो वार्ड है ওই ওয়ার্ডটার যদি কিছু আছে তো দম আছে তো পুলিশদের ছবিটা তুলে নিই, কালকে ভাইরাল করুন, ফ্রন্ট পেজে ছাপুন। নেই পারবে না, টিকি টিকি বাধা আছে। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ পর্দার সামনে চারজন দাঁড় করানো থাকে আর পিছনে কাঠি নাড়ানেওয়ালা একজনই থাকে, সে 4 আঙ্গুলে করে কাঠি নাড়ায়। আজকে সরকার 4 আঙ্গুলে করে কাঠি নাড়াচ্ছে। মিডিয়া, পুলিশ, বিচার এবং রাজনীতি সব একসাথে লড়ছে। কাদের বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের বিরুদ্ধে, যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায়, যারা একটা কাজ করতে চায়, যারা গতর খাটাতে চায়। তারা ছিল লাল ঝান্ডা সরকার, ত্রিপুরার জন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করেছে। কৃষিতে উন্নতি হয়েছে, শিক্ষায় উন্নতি হয়েছে, ভাষাতে উন্নতি হয়েছে, ককবরক ভাষা স্বীকৃতি পেয়েছে। গ্রামে গঞ্জে পাহাড়ে সমতলে সব জায়গায় যারা কৃষির কাজের সাথে যুক্ত ছিল, জুমিয়ার সাথে যুক্ত ছিল, এরকম সাধারণ চাষির সাথে যুক্ত ছিল, তারা নিজেদের বাড়ির বাচ্চাদেরকে নিজেদের ঘাটের টাকা দিয়ে লেখাপড়া শেখাতে পেরেছে। তারা গোটা ত্রিপুরার জন্য নিজেদের রক্ত ঘামকে লাঙ্গলের ডগাতে মাটিতে মেশাতে পেরেছে, কাজ করেছে। কি অবস্থা আজ গোটা দেশ জুড়ে চাষে নতুন করে কর্মসংস্থান আছে নাকি? আমার আপনার বাড়ির ছেলেরা, আমার আপনার বাড়ির মেয়েরা, আমার আপনার বাড়ির লোকজনেরা তারা পায় নাকি কাজ? পাচ্ছে তারা? কই পাচ্ছে না তো। কৃষি থেকে যে লাভ হয় সেই লাভ দিয়ে তারা পাচ্ছে নিজেদের সংসার চালাতে, ভবিষ্যৎ চালাতে। কাজ का मतलब क्या होता है? কি হয় ডেফিনেশন কাজের? কাজের ডেফিনেশন চাকরি হয় না। যারা ওরা বলতে চাইছে যে হ্যাঁ সবাইকে চাকরি দিয়ে দেব, এরা ভুল বলছে। হ্যাঁ, কাজের জায়গা দিতে হবে। আর কাজ মানে এমন কাজ যে কাজের এগেন্স্টে আমার হাতে একটা টাকা আসবে, যেই টাকাতে আমার প্রেজেন্ট, আমার বর্তমান সেটা নির্ভয়ে কাটবে আর আমার ভবিষ্যৎ সেটা সুরক্ষিত হবে, স্বীকৃত হবে, নিরাপদ হবে। আছে গোটা ভারতবর্ষে? আছে? ত্রিপুরাতে আজকে একটা ভালো হসপিটাল? হ্যাঁ, লাল ঝান্ডা সরকার ছিল, বেশ বানিয়ে, বুনিয়াদ বানিয়ে, ভিত্তি বানিয়ে যতটা এগোনোর ছিল করেছে। রাস্তায় লড়াই হয়েছে, দিল্লিতে লড়াই হয়েছে, এমনকি ত্রিপুরার বিধানসভার ভেতরেও তারা এই কাজ করার চেষ্টা করেছে। কিন্তু আজকে 58টা মাসে যারা বলেছিল এমস তৈরি হবে ত্রিপুরায়, নেই পুছিয়েগা সওয়াল উন লোগোं से। আপনাদের শরিকারা বলে কলকাতা চলে যান, মেট্রাস চলে যাচ্ছেন, অ্যাপোলো চেন্নাই চলে যাচ্ছেন, বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা, রেল কোথায়? যানবাহন ব্যবস্থা কোথায়? যাতায়াত ব্যবস্থা কোথায়? যাতায়াত ব্যবস্থা তাকে বলে নাকি?
1,500 টাকা নিজের পকেটে টাকা খরচা করে একদম আয়েস করে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাব না? তাকে তো যাতায়াত ব্যবস্থা বলে না। যখন আমার আপনার পাড়ার গ্রামের বস্তির বুথের আমার ওয়ার্ডের যখন সব থেকে পিছিয়ে পড়া লোকটা সে যখন নিজের পকেটে নিজের দমে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে, সেইটা হলো যাতায়াত ব্যবস্থা। করার কথা ছিল তো লাস্ট 5 বছরের সব কথা কাজ बोलते तो हो की करे हो नहीं। इन लोगों का बस एक ही बात था, मिस कॉल में नौकरी होगा, मिस कॉल। अरे वो पुराना दिन था, वो चल गया। तो बोताम टिपे फोन होतो, এখন তো ফোনে মেসেজে লিখে বলতেও হয় না, মানে লিখতেও হয় না, শুধু বলে দেয়, তাতেই লেখা হয়ে যায়। বলে না पूछो, पूछने से मिलेगा। মোবাইলে যে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করলেই সব হবে, মোবাইলে জিজ্ঞেস করলেই সব হয়। ঠিক সেরকম মোবাইলে বলনে সে भी सब होता है, শুধু বলে যান কথা, যা বলবেন ও সব সব লিখতে পারবে। আর আজকের এই বাজারে যা আছে মোবাইলের দাম ফাম সব আনলিমিটেড আছে, আনলিমিটেড। যত খুশি তুমি কথা বলো, যত খুশি যা করো, শুধু ডেটা প্যাক ভরে নিতে হয়। আর এরা সেই পুরোনো দিনে ভরে আছে, বলছে মিস কলেই চাকরি হয়ে যাবে। এর আগে একটা জায়গায় এসেছিলাম, বলেছিলাম, আমাদের কমরেডরা বলছে দিদি তুমি ওটা ঠিকই বলেছিলে। আমরা বললাম শুধু ডায়লগ বাজির জন্য বলিনি, এটা সত্যিকারেরই কথা। যখন আমি ছোট ছিলাম তখন যদি আমাকে কেউ মিস কল দিত 4 বার দিনে, তো ভাবতাম যে মিস কল কেন দিচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এখন আর কেউ মিস কল দেয় না, সরাসরি হোয়াটসঅ্যাপে লিখে দেয় যে আমি তোমাকে এটা বলতে চাইছি, মেসেজে লিখে দেয়। मिस कॉल में तो प्रेम भी नहीं होता है अच्छा से, मिस कॉले चाकरी की करे होबे देशेर सरकार जा भूलभाल कथा बोलছে। আর যদি মিস কলে চাকরি হয়, সেই চাকরি ভারতবর্ষের উন্নতির জন্য হবে না। যদি মিস কলে চাকরি হয় তাহলে তা ত্রিপুরার উন্নতির জন্য হবে না। জিজ্ঞেস করুন দিদিমণিদেরকে 10,323 কে। আচ্ছা ছেড়ে দিন, পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদেরকে জিজ্ঞেস করুন যে আপনার চাকরিটা যদি মিস কলে হতো, আপনাকে যদি মাঠ ক্রস করতে না হতো দৌড়ে, আপনাকে যদি জেনারেল নলেজের পরীক্ষা না দিতে হতো, আপনাকে যদি মেডিকেল পাস করতে না হতো, আপনার নামে যদি আপনার এলাকাতে থানাতে যদি ইনকোয়ারি না হতো, আপনার যদি পিছনে ভারতের যে স্তম্ভ আছে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের যদি ছাপটা যদি না লাগতো, আপনার যদি পে স্লিপটা না হতো, আপনার যদি চাকরির আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না হতো, আপনি কত নাম্বার পেলেন, তার জন্য আপনি আপনার বন্ধুকে বাদ দিয়ে আপনাকে এই সরকার চাকরিটা দিয়েছে, সেটা যদি না জানতো তাহলে এই চাকরিটা কি চাকরি বলে গণ্য হতো, নাকি এই চাকরিটা দেশের জন্য আর আমাদের ত্রিপুরার জন্য গণ্য হতো, নাকি ভালোর জন্য হতো? যদি মিস কলে চাকরি হয়ে যেত তাহলে ভুল বলেছে তো, এরা ভুল বলেছে তো। মাস্টারমশাই, দিদিমণি, বাবা মা, বাড়ির বড়রা, গার্জেনরা তাই তো শিখিয়েছে যে ধাঁধলি সে কাম নেই হতা है, চালাকি দিয়ে মহৎ কাজ হয় না, और झूठा वादा और खोखले दिलासे देकर भी जनता का दिल जीता नहीं जा सकता। কিন্তু মানুষ আর খেটে খাওয়া মানুষ, আর তারা যে লড়াইটা লড়তে চাইছে, সেই লড়াইয়ে যারা নেতৃত্ব দিতে চাইছে, এদের দুজনের মধ্যে মাঝখানে ব্যারিকেড হয়ে কারা দাঁড়িয়ে আছে? তারা এই বিভেদকামী শক্তি। কোন রাজনৈতিক দল আছে বলুন তো? আর এটা কি রাজনৈতিক দল? কি এদের আদর্শ, কি এদের নীতি, কি এদের আইডিওলজি, কি যে রাজনীতি বলে যে কুমুদ আর আমি একই পাড়াতে জন্মেছি, আমরা একই সঙ্গে স্কুলে কলেজে পড়েছি, আড্ডা দিয়েছি, পিকনিক করেছি, পুজোতে ঘুরতে গেছি, আমার বাড়ির কখনো কোনো বিপদ হলে কুমুদ এসে দাঁড়িয়েছে, কুমুদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়েছে আমি গিয়ে দাঁড়িয়েছি। এই কোন রাজনীতি আমদানি করেছে ত্রিপুরাতে বিজেপি? যে কুমুদ যদি বিজেপি হয়, মীনাক্ষী যদি ডিওয়াইএফআই হয়, তো কুমুদের লাইসেন্স হয়ে যায় মীনাক্ষীর অন্যটা টেনে নিয়ে যাওয়ার। এ কোন রাজনীতি আমদানি করেছে বিজেপি ত্রিপুরার মাঠে, ত্রিপুরার মাটিতে? যে বিজেপি করলে লাল ঝান্ডার পার্টি অফিস ভেঙে দিতে হয়, এ কোন রাজনীতি আমদানি
না, আবেদন করছি না, दया भिक्षाओ करছি না। टेढ़े मेढ़े बिंगो का ऐड देखे हैं? टेढ़े मेढ़े बिंगो का ऐड, उसमें आता है कि टेढ़ा है लेकिन मेरा है। टेढ़े मेढ़े बिंगो, हाँ टेढ़े मेढ़े बिंगो। এই টেढ़े मेढ़े बिंगो নিয়ে যারা এই সহজ সরল देश के, राज्यों के, मानव जाति के, सभ्यता के, समाज के, शिक्षा के, संस्कृति के एगिए নিয়ে যাওয়ার এই সহজ সরল সোজা রাস্তা যারা টেড়ামি করবে তাদের সাথে আমরা টেড়া হয়ে জবাব দেব। কত সহজতা, কত সরলতার যাতে কেউ অপেক্ষা না করে। আমাদের কমরেডরা বলছে যে ওরা সব ঝান্ডা লাগিয়ে দিচ্ছে চারিদিকে, আর আমাদের কমরেডরা ঝান্ডা লাগাচ্ছে তো সেই ঝান্ডাগুলো খুলে দিচ্ছে। আমাদের কমরেডদেরকে বলবো যে ঝান্ডাগুলো যত্ন করে রাখো ভাই, যত্ন করে রাখো। আর ঝান্ডাগুলো যখন লাগাচ্ছ ফেলে দিতে সেই এলাকার বিজেপির নেতা আর ছেলে ছোকরা চেলা চামুন্ডাদেরকে আইডেন্টিফাই করে রাখো যে কারা এই কাজ করছে। আর যারা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের বাড়ি বাড়ি যাও, আর গিয়ে আমাদেরকে বলতে হবে যে এই ঝান্ডা নিয়ে যে নেতাটার পিছন পিছন ঘুরছো বুকে হাত দিয়ে বলো তো তোমার নেতাটা চোর নয় তো, তোমার নেতাটা দেশ বাঁচার টাকার কমিশনই খায়নি তো, তোমার নেতাটা গোটা ত্রিপুরাকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা আপোষকামী, যারা বিবেককামী তাদের সাথে গাঁট ছড়া বাঁধেনি তো। আর তারপরেও যদি কোনো ছেলে ছোকরা আছে যারা একটু বিজেপির সাথে গায়ে ঘষাঘষি করে খেতে চায় না, একটু লুটে খেতে চায়, তাদেরকে বলে দাও 2.5 মাস পর পাড়া ছাড়া হতে হবে, হয় খেতে হবে নইলে পাড়ায় জায়গা হবে না। নয় আমাদের ঝান্ডা দেশ বেচার কমিশনের পয়সায়, নয় আমাদের ঝান্ডা আম্বানি আদানির কোলে খেলতে গিয়ে সেই টাকার পয়সায়, নয় আমাদের ঝান্ডা গুজরাটে বিলকিস বানুকে রেপ করে নিয়ে যারা আজকে দীর্ঘদিন জেলে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে তাদের ঘুষের পয়সায়। আমাদের ঝান্ডা নয় গোটা ভারতবর্ষ জুড়ে যারা প্রত্যেকটা দিন মানুষের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিচ্ছে। कैसा होता है ये रथ यात्रा, कैसा होता है, कैसा होता है रथ यात्रा? ইতিহাসের পাতাগুলো পাল্টে দেখুন, ইতিহাসের প্রত্যেকটা পাতা পাল্টে দেখুন কোথায় কোথায় ভারতবর্ষের কোন কোন রাজ্যে বিজেপি কখন কখন রথযাত্রা করেছে, ভারতবর্ষের কোন কোন রাস্তায়, কোন কোন বস্তিতে, কোন কোন গ্রামে বিজেপির রথের চাকা চলে গেছে। আর বিজেপির রথের চাকা চলে যাওয়ার পরে সেই গ্রাম, সেই পাড়া, সেই রাজ্যের রাস্তাগুলো একটাও মাটি ধুলোর রাস্তা থাকেনি, মানুষের রক্তের বন্যা বয়েছে সেই রাস্তায়। বিজেপির রথযাত্রা মানে মানুষের সব যাত্রাও হয়, করেছে, গুজরাটে করেছে, বিহারে করেছে। আজ যাকে পাত পেতে খেতে দেয় না সেই আদবানিও করেছে। ছিল সমাজবাদী পার্টি, না ভিপি সিং এর পার্টি, লালু প্রসাদ যাদব বিহার, এদেরকে অ্যারেস্ট করে হোটেলে ভরে রেখে দিয়েছিল গেস্ট হাউসে, তারপরে প্লেনে চাপিয়ে বলেছিল গুজরাটে যাও, যেখানে রথযাত্রা করো সেখানে করো, এখানে চলবে না, চলবে না এখানে। এর আগে কোনোদিন ত্রিপুরাতে রথযাত্রা করতে হয়েছে নাকি? ইতিহাস কি বলছে? বিজেপির রথযাত্রা মানে মানুষের বিরুদ্ধে মানুষকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, মেয়ে ছেলের নামে, জাতের নামে, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ তার নামে, রঙের নামে একের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া। পাশাপাশি বাড়ি, এর বাড়িতে আগুন লাগলে যে জল নিয়ে যেত আজকে সে তার বাড়িতে আগুন লাগানোর জন্য কেরোসিন আর ডিজেল নিয়ে যাচ্ছে। এইটা বিজেপির রথযাত্রা। 10,323 প্রত্যেকটা দিন মাস্টারমশাই দিদিমণিরা সুইসাইড করছেন, এইটা বিজেপির রথযাত্রা। 10,323 মাস্টারমশাই দিদিমণিদের বাড়ির লোকরা বিনা চিকিৎসায় মারা
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা গাঁজা আফিম চরসে বুধ হয়ে স্কুলের কোণে ঝুমছে, বইয়ের পাতা পড়ছে না। এইটা হলো বিজেপির রথযাত্রা। লড়ছে গোটা ত্রিপুরা জুড়ে, বামপন্থী ছাত্র যুবরা লড়ছে, দম ধরে লড়ছে। আজ লড়ছে, কালকে এলাকা ছাড়া হচ্ছে, পরশুদিন যে এলাকায় যাচ্ছে সেই এলাকায় লড়ছে, তারপরে দিন নিজে ফিরে নিজের এলাকায় আসছে, আবার লড়ছে। কিন্তু লড়াই থেকে এক চুল এক ইঞ্চি আমাদের ছাত্র যুবক কমরেডরা পিছিয়ে আসেনি। কেন? কারণ চাকরি চাই, কাজ চাই, বেঁচে থাকতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়, নিজের পরিবার, নিজের রাজ্য, নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তার জন্য ত্রিপুরার বিধানসভার ভেতরে লাল ঝান্ডার উপস্থিতিকে আরো শক্তিশালী করতে চাই। কারণ লাল ঝান্ডাই হলো সেই শক্তি যা গোটা দেশের, গোটা রাজ্যের খেতে খাওয়া সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়েদের হাতে দুটো কাজের স্বপ্ন দেখাতে পারে। লাল ঝান্ডাই হলো সেই শক্তি, যে শক্তি মানুষে মানুষে বিভেদ নয়, মানুষে মানুষে এক জায়গায় করে রাখতে পারে। লাল ঝান্ডাই হলো সেই শক্তি যেখানে কৃষক শ্রমিক কেউ সুইসাইড করবে না। লাল ঝান্ডাই হলো সেই শক্তি যেখানে হকার থেকে শুরু করে বিজনেসম্যান, যারা সবাই একসঙ্গে নিজের ব্যবসার জন্য লড়াই করবে। লাল ঝান্ডা হলো এমন এক শক্তি যে শক্তি আপনাকে প্রশ্ন করতে শেখায়, আপনাকে ভাবতে শেখায়। তাই আজকে আমরাও বলতে চাইছি এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএ পার্টি, এসইউর পক্ষ থেকে একবার প্রশ্ন করুন তো নিজের মনকে, কি পেলেন 5 বছরে? কি পেলেন? চাকরি হয়েছে আপনার বাড়ির ছেলে মেয়েদের? আচ্ছা, আপনার বাড়ির ছেলে মেয়ে ছেড়ে দিন, আপনার পাড়ার, আপনার গ্রামের, আপনার বিভাগের কতজন আগে মদ গাঁজা চারস খেত? আজকে গোটা বিভাগের মধ্যে কত শতাংশ ছেলেরা আজকে মদ গাঁজা চারসের দিকে ঝুঁকে পড়ছে? প্রশ্ন করুন। 58টা মাসে আপনার পাড়ার, আপনার বিভাগের, আপনার গ্রামের যারা মহিলারা আছে তারা রাত বিরেতে বাদ দিন দিনের আলোতে নিজের কাজের জায়গা সঠিকভাবে পৌঁছাতে পারছে তো? আর যদি কাজের জায়গায় পৌঁছাচ্ছে, বাড়ি ফিরে আসতে পারছে তো? কেন ত্রিপুরার মাকে আজকে তাকে রেপ করে নিয়ে দুটো এলসিসিয়ান জার্মান শেপার্ড তার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে? কেন আজ ত্রিপুরার মায়েদের লাশ হাইড্রেনে পাওয়া যাচ্ছে? আর যখন তার পোস্টমর্টম হচ্ছে লাশ কাটা ঘরে, তখন বলছে 5 জন মিলে তাকে রেপ করেছে। আমার ত্রিপুরার মায়েরা এরকম দশা ছিল নাকি? প্রশ্ন করুন। 58 মাসে কেন 8 বছরের একটা বাচ্চা মেয়েকে তাকে রেপ করে নিয়ে রাস্তায় ফেলে দেবে, হসপিটালে তার ট্রিটমেন্ট হবে না? প্রশ্ন করুন। 58টা মাসে যারা সরকারি কর্মচারী আছেন, যে সমস্ত মহিলারা সরকারি কর্মচারী হিসাবে চাকরি করছেন, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা, তাদের মান সম্মানের দায়িত্ব সরকার নিচ্ছে কি? প্রশ্ন করুন। 58টা মাসে যে আপনি নিজের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারছেন তো, নাকি কলেজ থেকে বের করে দিচ্ছে? কলেজ কর্তৃপক্ষ পর্যন্ত আপনার মেয়েটার অ্যাডমিশনটা গুরুত্ব দিয়ে স্বীকৃত করতে পারছেন না। এরকম ছিল ত্রিপুরা? কেন রাতের বেলায় ইউনিভার্সিটির বাইরে রাত 12টার সময় এবিভিপি ছেলেরা দাঁড়িয়ে থেকে সেখানে তখনও পর্যন্ত গোটা ইউনিভার্সিটিকে গার্ড দিয়ে রাখবে? কেন? কি হচ্ছে রাতের বেলায়? কেন থাকে? কলেজের বাইরে, ইউনিভার্সিটির বাইরে সিকিউরিটি গার্ড থাকে কি? তাদের সঙ্গে সাথঘাত যে এবিভিপি ছেলেরা স্কুল কলেজের বাইরে সারা রাত ধরে সেখানে দাঁড়িয়ে থাকবে? কি করছে তারা সেখানে? কে প্রশ্ন করবে? যদি প্রশ্ন তারা না করতে পারছে, তাহলে যে ছেলেগুলো সারা রাত দাঁড়িয়ে থাকছে এবিভিপি ঝান্ডা ধরে, তাদের বাড়িতেও আমাদেরকে পৌঁছাতে হবে যে আপনি কি চাইছেন আপনার ছেলেটা চিরকাল এবিভিপি ঝান্ডা ধরে বিজেপি চোর নেতাগুলোর পিছন পিছন ঘুরে বেড়াক? প্রশ্নটা সবার কাছে। প্রশ্নটা ত্রিপুরার ভবিষ্যৎ কি হবে? প্রশ্নটা ত্রিপুরার ভবিষ্যৎ ম্যাপ কি হবে? যারা ত্রিপুরার মানুষকে আবার দুটো হাতে লাড্ডুর স্বপ্ন দেখাচ্ছে, তাদেরকে বলতে হবে যে আপনাদের স্বপ্ন, আপনাদের ব্লুপ্রিন্ট কাগজে মানুষের কাছে নিয়ে আসুন। কি বলতে চাইছেন আপনারা ত্রিপুরা সম্পর্কে? আগামী 5 বছরে ত্রিপুরার জন্য আপনারা কি করতে চাইছেন? ভারতবর্ষের সংবিধান এটা এলাও করে না। ভারতবর্ষের সংবিধানে সংবিধান সংশোধন করতে হয় ত্রিপুরার কোন অংশ অন্য কোন
বাজার খুলে বসে রেখেছে। বেগুনের বাজার দেখেছেন? বেগুনের বাজার, একটা বেগুনের ভেতরে গাদা বিচি হয়, বীজ হয়, সেই বেগুনটা খেতে ভালো লাগে। পাশের দোকানে যিনি বেগুন বিক্রি করছেন, সেই বেগুনগুলো শুকিয়ে গেছে, 3 দিনের পুরনো মাল। তার পাশে যে বেগুন বিক্রি করছে, সে বলছে 10 টাকায় 3 কিলো বেগুন দিয়ে দেবো। এই জিনিসপত্রের দামের বাজারে 10 টাকায় 3 কিলো, 10 টাকায় 3 কিলো কিনে যখন দেখতে যাচ্ছি বেগুন, তখন দেখছি একটা বেগুনে 4 জায়গায় কালো কালো ফুটো। বলছে যান, বাড়ি নিয়ে যান, 10 টাকায় 3 কিলো বেগুন কেটে কুটে পোকা বাদে যেটুকু বাঁচবে দেখবেন 10 টাকায় 250 বেগুনই পাচ্ছেন, আর ভালো বেগুনটাও 40 টাকাতে বিক্রি হচ্ছে। ত্রিপুরার মানুষকে ভাবতে হবে, যারা দোকান খুলে বসে আছে, যারা বাজার খুলে বসে আছে, হাট খুলে বসে আছে, তারা আসলে জামা বদল করে ওই একই ত্রিপুরা বিক্রি করতে চাইছে, যে ত্রিপুরায় ধর্ষণ থাকবে, খুন থাকবে, সন্ত্রাস থাকবে, ঘর পোড়ানো থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে না, চাকরি থাকবে না, নিজেদের বেতন থাকবে না, স্বীকৃত থাকবে না। তাই এই ভোট শুধুমাত্র ত্রিপুরার ভোট নয়, এই ভোট পশ্চিমবঙ্গের ভোট। যে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবরা যারা প্রত্যেক দিন লড়াই করতে গিয়ে খুন হচ্ছে, মইদুল খুন হয়েছে, সুদীপ্ত খুন হয়েছে, কেউ বাড়িতে বসে খুন হয়নি। রাস্তায় সবার চাকরির দাবিতে লড়তে গেছিল, পুলিশ পিটিয়ে মেরেছে, খুন হয়েছে। কলেজে নির্বাচনের দাবিতে সুদীপ্ত গেছিল ছাত্রদের সাথে লড়াই করতে, পুলিশ বাসের ভেতরে মাথায় লাঠির বাড়ি মেরেছে, মাথার গিলুটা কলকাতার রাজপথে কালো পিচের উপরে পড়েছিল। সুদীপ্ত খুন হয়েছে, বাড়িতে বসে খুন হয়নি। আনিস কলকাতায় আলিয়া ইউনিভার্সিটির মুসলিমদের জন্য, গার্লস হোস্টেলের জন্য যারা জমিটাকে লুট করে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই আনিসকে পুলিশ পাঠিয়ে ঘরের ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। গত পরশুদিন পর্যন্ত আমাদের এক জেলার গণ আন্দোলনের আমাদের সম্পাদককেও পুলিশ টানতে টানতে নিয়ে গেছে। আবাস যোজনার দাবিতে রাজ্য সরকারের পয়সা, কেন্দ্রীয় সরকারের পয়সা, সেই পয়সায় আমার বাড়ির মাথার উপরে ছাদ হবে। সরকার বলেছিল 2022-এ হাউস ফর অল হবে, সবার জন্য বাড়ি হবে। সেই বাড়ির জন্য আমার ট্যাক্সের পয়সা সরকারি কোষাগার থেকে এসেছে, সেই টাকা কোথায় গেল তার হিসাব দিতে গেছিল। 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড, যেখানে একটা জব কার্ড হবার জন্য আধার কার্ড লাগে, ব্যাংকের ডিটেলস লাগে, ছবি লাগে, ভোটার কার্ডের জেরক্স লাগে। সেখানে সেই 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড তারা রেখে দিয়েছে, তার হিসাব নিতে গেছিল পুলিশ। সেখানে অর্জুনা বিবির চুল মুঠি ধরে, জামা কাপড় শাড়ি খুলে, পিছনে লাঠি মেরে, পুলিশ তার গোটা শরীরে লাঠি দিয়ে পিটিয়ে, তারপরে তাকে টানতে টানতে জেলে নিয়ে গেছে, পুলিশ লকআপে রেখেছে। সারা রাত তাকে উলঙ্গ করে পিটিয়েছে, তারপরে দিন তাকে কোর্টে পেশ করেছে। আমরাও থেকেছি জেলে, আমরাও কেস খেয়েছি, আমরাও মার খেয়েছি, নিজেদের কানে শুনেছি। এক সেল থেকে পাশের সেলে আমাদের কমরেডদেরকে উলঙ্গ করে সারা রাত পিটিয়েছে, আর সারা রাতে একটা কমরেড যাতে মরে না যায় তার জন্য 3 বার হসপিটালে নিয়ে গেছে। লড়ছে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা, বুক চিতিয়ে 1 ইঞ্চি ছেড়ে দেয়নি রাস্তা। কিন্তু আমরা তাকিয়ে আছি ত্রিপুরার দিকে, কারণ ত্রিপুরাতে তৃণমূলের বিরুদ্ধে যেমন এখানে পূর্বপুরুষ দাদুরা কোন জামা পরেছিল, তারপরে তার ছেলে জামা চেঞ্জ করেছে, তারপর তার নাতিরা জামা চেঞ্জ করেছে, প্রত্যেক দিন জামা চেঞ্জ করে আজকে এই দল, কালকে ওই দল, পরশু ওই দল করছে। ঠিক সেরকম পশ্চিমবঙ্গেও কিছু দালাল আছে, কিছু ঘুষখোর আছে, কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, তারা আজকে জামা পাল্টে দিয়ে তারা আজকে বলছে না না তৃণমূল ভালো নয়, বিজেপি ভালো। আমরা তাদেরকে বলছি ত্রিপুরার দিকে তাকিয়ে দেখো, দেখো ত্রিপুরার দিকে তাকিয়ে বিজেপি কত ভালো, দেখো ত্রিপুরার দিকে তাকিয়ে কমরেডদেরকে কিরকম কচু কাটা করছে। তাই ত্রিপুরার ভোট শুধু ত্রিপুরার ভোট নয়, ত্রিপুরার ভোট মানে আমার ভোট, পশ্চিমবঙ্গের ভোট, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের বেঁচে থাকার ভোট ত্রিপুরার মানুষেরা লড়বে।
ত্রিপুরার মানুষেরা। তাই আপনাদের উপরে আমাদের অনেক আশা, আপনাদের উপরে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে, একজন গণ আন্দোলনের এক গণতান্ত্রিক বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের অনেক আস্থা, অনেক প্রত্যাশা, অনেক অঙ্গীকার, অনেক দাবি আপনাদের কাছে। যে লড়াইয়ে জিতবো কি হারবো সেটা শেষ দিন বোঝা যাবে, শেষ দিন। ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফুটবলে যেদিনকে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্স নেমেছিল, সেদিনকে গোটা পাড়া আর্জেন্টিনার ফ্ল্যাগে ভরিয়ে দিয়েছিল। বলল খেলা তো শুরু হবে 8:30টায়, কিন্তু 10:30টাতে সব জায়গায় আর্জেন্টিনায় জিতবে। আগাম আর্জেন্টিনার ফ্যানেরাও সবাই চুপচাপই বসেছিল না, তারা সব উল্লাস করছিল। কিন্তু ফ্রান্স খেলেছিল, ফ্রান্স খেলেছিল, গোটা মাঠ দাপিয়ে খেলেছিল। একটা বলকে মিস যেতে দেয়নি। এমবাপ্পে নিজের পায়ে যতগুলো বল পেয়েছে সবকটা বল নিজের দেশের সম্মান রক্ষার্থে আর ফুটবল প্রেমীদের তাদের মন রাখতে একটা বলকে বিনা লড়াইয়ে নিজের পা থেকে যেতে দেয়নি। যখন মারাডোনা বিদায় নিয়েছে, যখন রোনাল্ডিনো বিদায় নিয়েছে, রোনাল্ডো বিদায় নিয়েছে, পেলে যখন মারা গেছে, আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ফাইনাল কাপটা নিয়ে বাড়ি চলে গেছে, তখন গোটা দুনিয়ার মানুষ দেখেছে যে ফ্রান্সের এমবাপ্পে বলেও একটা প্লেয়ার ছিল যে গোটা দুনিয়াটাকে হিলিয়ে দেবার মতন একটা ফুটবলের ম্যাচ দিতে পারে আর গোটা মাঠ জুড়ে খেলতে পারে। তাই চিরকাল পেলেও শেষ কথা বলবেন না, তার প্রতি সমর্থন শ্রদ্ধা রেখেই বলছি। চিরকাল মারাডোনাও শেষ কথা বলবেন না। বামপন্থার লড়াইয়ে আন্দোলনে এটাই কাজ, আজকের সমস্যার জন্য বুক চিতিয়ে নিজেকে তৈরি করে ভবিষ্যতের সমস্যার জন্য নিজেকে আরো দৃঢ়ভাবে তৈরি করা। আর পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে ত্রিপুরার দিকে। 5 বছর আগে যে খুন সন্ত্রাসের পরিবেশ এখানে তৈরি হয়েছে, যেখান থেকে খুব দ্রুততার সাথে ঘুরে দাঁড়িয়ে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কয়েকটা এমবাপ্পে, কয়েকটা মারাডোনা, কয়েকটা পেলে, কয়েকটা রোনাল্ডো, কয়েকটা মেসি, কয়েকটা এরা যখন দাঁড়িয়ে লড়াইটা করছে, তখন আপনার আমার প্রত্যেকটা বাড়ির আমাদের গার্জেনদের, আমাদের ভাই বোনেদের, আমাদের মা বাবাদের, আমাদের কাকা কাকিদের আমাদের দায়িত্ব হলো এই প্লেয়ারগুলোর মনোবলকে বাড়ানো আর গোটা মাঠ দাপিয়ে খেলার জন্য এদের উৎসাহকে বাড়িয়ে দেওয়া। আর গোটা দুনিয়া দেখবে যে ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, ডবল ইঞ্জিনের সরকার, খুন সন্ত্রাস, তবুও গোটা দুনিয়াকে দেখিয়েছে হাতে তালুর মতন একটা রাজ্য বিজেপির চোখ রাঙানির বিভেদ রাজনীতির, খুন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে বুক চাটিয়ে লড়তে পারে, মরতে পারে, মারতে পারে। বিনা লড়াইয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য ছাত্র যুবরা রাস্তায় আসেনি। সেই লড়াইয়ে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকাম জিন্দাবাদ, ছাত্র যুব আন্দোলনের ঐক্য জিন্দাবাদ। আজকে আবার কংগ্রেস কমিউনিস্ট একত্রিত হয়েছে, একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করবে। তাদের চেহারা ত্রিপুরার মানুষ চিনে নিয়েছে ইলেকশনের বহু আগে। আমি ভেবেছিলাম হয়তো আরো 10-15 দিন পরে হয়তো তাদের চেহারা সামনে আসবে, কিন্তু মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে চেহারা আগেই অসুরের মতো ত্রিপুরা মানুষের সামনে চলে এসেছে বলল। আর চিন্তা করার দরকার নেই, এখানে বড় মাত্রা মহিলারা অসুর নাসিনী সব বসে আছে। দুর্গা বাহিনী তার বিনাশ নিশ্চিত 2023 নির্বাচনে সুধাংশু দাসের নেতৃত্বে এই ফটিক রায় মন্ডল থেকে যে যত ডিফারেন্স, যত ভোটের ডিফারেন্সে 2018 জিতিয়েছে, তার 3 গুণা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্তব্য কাটিয়ে 23 আবার ভারতীয় জনতা পার্টির সরকার নির্মাণ করবে। বন্ধু, সেই সরকার ভারতীয় জনতা পার্টির নয়, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। কিন্তু ত্রিপুরার মানুষ মুক্ত কেন হতে পারেনি? ত্রিপুরার মানুষ তার জন্য মুক্ত হতে পারেনি কারণ কি, যারা মুক্তি দেওয়ার জন্য দ্বিতীয় পজিশনে ছিলেন, তাদের নেতৃত্ব যারা দিত, তারা কমিউনিস্টের মিলি ভগত দল ছিল, নেতৃত্ব ছিল। তা প্রমাণিত করেছে কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা
একসঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস, আপনার 49 ডিস্ট্রিক্টের কংগ্রেসের প্রেসিডেন্ট হস্তাক্ষর করে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস একত্রিত হয়ে এক প্রেস রিলিজ জারি করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। বন্ধুরা, তখন যদি কংগ্রেসের হাতে থাকতো, আজও ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টির সরকার থাকতো, আর এই করোনার সময় করোনার বিরুদ্ধে সমস্ত মানুষকে আন্দোলনে নামিয়ে ত্রিপুরাকে শ্মশান বানিয়ে থাকতো এই কমিউনিস্টের দল, শ্মশান বানিয়ে থাকতো। বন্ধুরা, আজকে আমি গর্ব করি, যখন জিএসটি এর লিস্টটি বেরিয়েছে, তো ত্রিপুরা রাজ্যে জিএসটি কালেকশন 15% বেড়েছে, মানে ত্রিপুরার মানুষের রোজগার বেড়েছে, তবেই তো 15% বেশি ট্যাক্স দিয়েছে। মোদীকে ত্রিপুরার মানুষ দেখিয়ে দিয়েছে, মোদীজি আপনি সরকার এনে দিয়েছেন, তো আমরাও আপনাকে রোজগার করে দেখিয়ে দিয়েছি। আমরাও স্বাভিমানী মানুষ, আমরাও চণ্ডীপুরের, ফটিকরায়ের, কাবিয়াচড়ার, আমরা স্বাভিমানী ত্রিপুরাবাসী আজকে তৈরি হয়ে গেছি। আর ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 2047 সন পর্যন্ত 25 বছর যাবৎ কি করবে ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য তার রূপরেখা তৈরি করে আপনাদের সামনে রেখে দিয়েছে। বন্ধু, তার জন্য আমি এমনিতে বলি না যে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, কারণ কি 25 বছর আগে গিয়ে কি হবে তার রূপরেখা, তার ভিজন ডকুমেন্ট ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে। কমিউনিস্টের কাছে, কংগ্রেসের কাছে, অন্য কোন পার্টির কাছে নেই। ওনাদের কাছে ওনাদের ভবিষ্যতের যোজনা আছে, ওনারা কিভাবে এমএলএ হবেন, ওনার পেটটা কিভাবে ভরবে, তার রাস্তা নির্মাণ করে চোরির রাস্তাটা ঠিক মতো জানেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জনতার কিভাবে লাভ হবে, রাস্তা কিভাবে তৈরি হবে, হসপিটাল কিভাবে তৈরি হবে, ইংলিশ মিডিয়াম স্কুল কিভাবে তৈরি হবে, 5 কিলো করে চাল কিভাবে যাবে, জল কিভাবে বাড়িতে চলে যেতে পারবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিভাবে যাবে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা শৌচালয় কিভাবে যাবে, সৌভাগ্য যোজনার মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন কিভাবে যাবে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা মায়েদের কাছে কিভাবে যাবে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে গ্রামীণ সড়ক রোড কিভাবে হবে, ন্যাশনাল হাইওয়ে রোড কিভাবে হবে, স্কুল কিভাবে হবে, এনটিএস এনসিআরটি সিলেবাস কিভাবে হবে, সেই দিকে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। বন্ধুরা, এখন নির্বাচন চলে এসছে, এই কমিউনিস্ট আর অন্য পার্টিগুলি এখন দেখবেন আনাগোনা করে কৃষ্ণপুরে ঘোরাফেরা করবে। তাদেরকে জিজ্ঞাসা করা 25 বছরে কি করেছে, তার আগে 10 বছরে কি করেছে, তার হিসাব জিজ্ঞাসা করা। 25 বছর বড় বড় পার্টি অফিস হয়েছে, 900 পার্টি অফিস আমাকে সরকারি ভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরাতে ভাঙতে হয়েছে কমিউনিস্ট পার্টির। কারণ কি, সেই পার্টি অফিসগুলি সরকারি জায়গার মধ্যে মানুষের জায়গা দখল করে অবৈধভাবে বানিয়ে রয়েছে। যদি অবৈধভাবে তার পার্টি অফিস নির্মাণ করে, ওই পার্টি অফিসে বসার মানসিকতা অবৈধ মানসিকতা হবে, আর অবৈধ মানসিকতা কোনোদিনই বৈধ সরকার দিতে পারে না। তার জন্য কমিউনিস্টরা কোনোদিনই বৈধ ত্রিপুরাতে সরকার দিতে পারেনি। সে সরকার ক্যাডারের সরকার ছিল, মানুষের সরকার ছিল না। আজকে ত্রিপুরাতে যে সরকার আছে, সে সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার, সে সরকার ডেভেলপমেন্টের সরকার, সে সরকার সবকা সাথ সবকা বিশ্বাসের সরকার, সে সরকার সবকা সাথ সবকা প্রয়াসের সরকার। এই সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর সরকার। বন্ধুরা, তো ইংরেজি ব্যবস্থা প্রায় 60 বছর কংগ্রেস বা কংগ্রেস সমর্থিত সরকার আর তার সঙ্গে কমিউনিস্ট সমর্থিত সরকার 60 বছর ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল। 60 ইয়ার্স। ইংরেজ চলে যাওয়ার পর ইংরেজের নিয়ম কানুন, ইংরেজের দ্বারা দিয়া আইপিসি ধারা, বিভিন্ন আইন কানুন যেগুলো ইংরেজরা তৈরি করেছিল যে ভারতবর্ষের মানুষকে সব জায়গায় আটকানোর জন্য, তার অবসান কে ঘটিয়েছে? নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন 2014-তে সরকার আসার পর সেই আইপিসি গুলি লুপ্ত করে ভারতীয় সংবিধানকে সম্মান করে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার দিয়ে ভারতীয়ত্ব, ভারত স্বাধীনের রাষ্ট্র, সেই জায়গাতে 2014-তে গিয়ে নরেন্দ্র ভাই মোদী ইংরেজদের দেওয়ার সেই আইপিসি ধারাগুলি বিলুপ্তি করে আপনাদের স্বাধীনভাবে
চলার এবং বলার অধিকার যদি 2014-তে কেউ প্রতিষ্ঠাতা করেছে তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কমিউনিস্টরা শুধু চাঁদা নেওয়ার জন্য সক্ষম হয়েছিল, লুট করার জন্য সক্ষম হয়েছিল। প্রত্যেক মানুষকে চাঁদা তোলাই তাদের মূল ধর্ম, ক্যাডার পালন, সেই দিশার বাইরে কমিউনিস্টরা কোনোদিন কাজ করেনি। আজকে এই আদর্শ গ্রামে আপনাদেরকে আমি সেই বিষয়গুলো মনে করে দিতে চাই। অনেক সময় আমরা ভুলে যাই আমাদের ইতিহাসকে মনে রাখা, ভবিষ্যৎ নির্মাণ করা ও আর বর্তমানে চলা, সেটাই হচ্ছে নরেন্দ্র মোদীর রাস্তা। আর আমি বিশ্বাস করি এই কৃষ্ণপুরের যারা নির্ণয় নিতে জানে তার জায়গা আপনারা সঠিক নির্ণয় নেবে। এবং তাদের যে আজকের এই যৌথ মঞ্চের কাছে যে সমস্ত শিক্ষকরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এই মহাকরণ অভিযানে সামিল হয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা রাস্তায় বসে ধরুন। যতক্ষণ পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা না বলেন ততক্ষণ অব্দি আমাদের এই অভিযান জারি থাকবে। আমরা আবারও আরক্ষা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো আপনারা আমাদের সঙ্গে কোঅপারেশন করে কিভাবে আমাদের ডেপুটেশনটাকে সার্থক রূপ দেওয়া যায় সেই উদ্যোগ গ্রহণ করুন। আমরা আবারও বলছি আমরা শিক্ষক ছিলাম, সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি অনুরোধ আমাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত দেখা করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় বসে থাকবো। আপনারা সুশৃঙ্খলবদ্ধভাবে সবাই সামনের দিকে এসে বসে পড়ুন এবং আমরা অনুরোধ করব আরক্ষা দপ্তর আমাদেরকে সহযোগিতা করবেন। কাজে সমস্ত শিক্ষককে আমরা অনুরোধ করতে আপনারা সবাই সামনের দিকে চলে এসে আপনারা রাস্তায় কষ্ট করে বসে পড়ুন। আমি ম্যাডামদেরকে অনুরোধ রাখছি আপনারা সামনের দিকে চলে আসুন। সম্মানিত আমাদের ম্যাডামদেরকে অনুরোধ রাখছি সামনের দিকে বসে পড়ুন। যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা রাস্তায় বসে পড়ুন। আমরা আরক্ষা প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসে আমরা খবর পাঠাচ্ছি। উনি যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কথা না বলেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান এই রাস্তায় থাকবো। আমরা আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী এই যৌথ মঞ্চের নেতৃত্বদের থেকে আমাদেরকে কিভাবে বিদ্যালয়মুখী করা যায় তার জন্য একটা আজকে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। আমি আবারও বলছি যারা সামনের দিকে আছেন আমি অনুরোধ করবো আপনারা রাস্তায় বসে পড়ুন। আজকের এই যৌথ মঞ্চের ডাকে ধর্মনগর থেকে সাতরুম পর্যন্ত যে সমস্ত আমাদের সহকর্মীরা সামিল হয়েছেন তাদেরকে আবারও যৌথ মঞ্চের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন গোটা রাজ্যে 3 দিনের শোক দিবস পালন করা হচ্ছে
এই সুখাহত দিনেও আমরা আজকে রাস্তায় কেন, সেটা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে। আমরা সুখাহত দিনে বাধ্য হয়েছি আজকে মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে যেতে, কোনো উপায় নেই। 36 মাস ধরে বেতন নেই। মুখ্যমন্ত্রী এক্সপার্ট লয়ারদের দিয়ে নিয়ে ফার্স্ট পেজে উনি ডায়লগসে বসেছেন, সেকেন্ড পেজে ডায়লগসে বসেননি। তাই আজকে আমরা ওনার কাছে জানতে এসেছি উনি 10,323 শিক্ষকদের বিষয়ে কি চিন্তা ভাবনা নিয়েছেন। আমাদের কাছে সময় খুব সংকীর্ণ, আর 4 থেকে 5 দিন পরেই নির্বাচনের নীলঘণ্ট বেজে যাবে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্য সভায় আসছেন। বলা আছে তার আগে যদি কিছু না হয় চলছে, তাহলে নির্বাচন ঘোষণা হলে আমরা জানি। এই সিদ্ধান্ত নিয়ে সাধারণভাবে ঘোষণা দিয়ে এসেছি। ম্যাডাম, এখন আপনাদের ধর্নায় আপনারা বসে গেছেন, তবে আপনাদেরকে আমরা যেতে দেখবো না মুখ্যমন্ত্রীর সাথে দেখা? আমরা এখান থেকে দাবি করব যে মুখ্যমন্ত্রী আমাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করুন। আমরা ওনার কাছে জবাব চাই যে ওনারা কি সিদ্ধান্ত নিয়ে সেকেন্ড ফেজে আইনজ্ঞদের নিয়ে বসার কথা ছিল আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, কিন্তু তারা কি করেছেন, সেকেন্ড ফেজে বসেছেন কিনা বা আমাদের সঙ্গে কোনো রকম কথা হয়। আর মাত্র নির্বাচন ঘোষণা হবে 14-15 দিন। আমরা এই 14-15 দিনের মধ্যে আমরা ছাড়বো না, আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো ইতিবাচক সিদ্ধান্ত আমাদের না দেবেন, আমাদের সঙ্গে দেখা না করবেন, আমাদের চাকরির বিষয়ে কোনো রকম মানে সুনির্দিষ্ট ইতিবাচক সিদ্ধান্ত না দেবেন, ততক্ষণ আমরা এখানে থাকবো। আমরা এখানে কোনো রকম পুলিশের ম্যাডাম, আমরা কি আপনাদের সরকার হারি নাই, নাচন 10,323 হারি নাই, আমনির্ভর খাই নাই, চিনি লড়াই এবং চবানে বিচিন্তই जों পরিষ্কার নকাতিনে जों 10,323 সবাও जों কোপ্লাইনাই অমা পরিষ্কার পুলিশ হাজার হাজার রিওয়াকই जोंना बेरिगेट खायाखै जोंना आटकिनानै चेष्टा खालायदोङो ताखौ राखबो खौराक जों 10,323 जों जुदि मुजंखाय তিনি বাবা বেরিগেট না সুবাইনা চিনি থানে কোনো ব্যাপারিয়া ইচ্ছা গাই जों তাবনা উস্তারি ওই উরিদি রহমানো তিন থানে কুস্তাম ব্যাপারিয়া ক প্রস্তাঙ্কাই जों सिकां বাইরানো সাজাক जों বেরিগেট না তিনি সুবাইয়া তিনি টেস্ট ম্যাচ খেলা সর্ববিষে টিকি টংমান লড়াইয়া চবাওয়া যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা পর্যন্ত এই লড়াই চলবে। কাজেই সরকার বই পেয়েছে, সরকার হাজার হাজার পুলিশ দিয়ে আমাদের আজকে আটকানোর চেষ্টা করছে। এই পুলিশ দিয়ে কাম হবে না। আমরা যদি বলে এই ব্যারিকেডটা ভেঙে ফেলবো, তখন ব্যারিকেড ভেঙে যাবে। যদি মনে করে 10,323 এই রাজ্য থেকে এই রাজ্য সরকারকে আমাদের সমস্যার সমাধান না হলে উৎখাত করার জন্য ডাক দেয়, সেটাও আমরা পারবো। কাজেই আমাদের লড়াই এখানে না, আমাদের লড়াই হচ্ছে আমাদের চাকরি ফিরিয়ে দাও। আমরা নির্দোষ, আমরা নিরপরাধ, আমরা কোনো অন্যায় করেনি। যা অন্যায় করেছে সরকার করেছে। কাজেই সরকারকে বলবো আপনার অন্যায়, আপনার ভুল আপনারা সংশোধন করুন, তাইলে এই লড়াই থামবে, নাইলে লড়াই থামবে না। কাজেই আমাদের যে লড়াই যে তেজি হচ্ছে আপনারা দেখছেন। কাজেই এই সামনের সপ্তাহের মধ্যে এই রাজ্যে নির্বাচন ঘোষণা হবে। আমাদের লড়াই চাকরির লড়াই, আপনাদের লড়াই ক্ষমতার লড়াই, পলিটিক্যাল লড়াই। এই লড়াইয়ে কে জিতবে কে হারবে আমরা 10,323 ঠিক করবো। কাজেই আমরা আজকে থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হয় সরকার উৎখাত হবে, নয়তো আমরা উৎখাত হব, যে কোনো একটা হবে। নমস্কার। We also believe that after election, there is no
delegates want to meet with me so that we come to know from him whether he has taken action or আমাদেরকে কথা দিয়েছে কোথায় এখন অব্দি কি রাখেনি শুধু তার কথা বলছে তাতে তার মাধ্যমে প্রেরণা দান করেন আমাদের আগুন পাখি যাকে বলি আমরা, আমাদের প্রিয় দিদি কমরেড মীনাক্ষী দি এবং আমাদের সংগঠনের 4টি সংগঠনের বিভাগীয় কমিটির সমস্ত নেতৃত্ববর্গ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গণ আন্দোলনের শীর্ষ নেতৃত্ববৃন্দ বিভাগের সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এবং বিভাগীয় স্তর থেকে এই ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত সমস্ত বামপন্থী ছাত্র যুব কর্মী সমর্থক মায়েদের বোনেদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখব। আপনারা যেমনভাবে অধীর আগ্রহে মীনাক্ষীদির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছেন, আমিও তেমনি ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি কমরেড। তাই জন্য বলার বেশি সুযোগ নেই। মনে পড়ে কমরেড, আজ থেকে 58 মাস আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারকে হটিয়ে সরকার গঠন করেছিল, সরকার গঠন করার পর যারা বলবার চেষ্টা করেছিল আগামী 50 বছরে বামফ্রন্টকে আর দেখা যাবে না, কমিউনিস্ট পার্টিকে আর দেখা যাবে না, বঙ্গোপসাগরে তারা ছুঁড়ে ফেলে দেবে, আমি বলবো তাদেরকে, এই দেখুন বঙ্গোপসাগরের ঢেউ যেমন জোয়ার বাটা এলে পরে ঢেউ তুলে নাড়া দেয়, এই ধর্মনগর মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে কমরেড এসে আজকে আপনার ধর্মনগর শহরে উপস্থিত হয়েছে কমরেড। তারা বলবার চেষ্টা করেছিল গত 25 বছরে বামফ্রন্ট সরকার কিছুই করেনি। তারা বলবার চেষ্টা করেছিল সরকারে আসলে পরে তারা সমস্ত কিছু করে দেবে, মানুষের জন্য কাজ করবে, উন্নয়ন করবে। আমরা দেখেছি গত 58 মাসে 59 মাসে মিথ্যেগিরে জুমলাগিরি ছাড়া তারা আর কিছুই করেনি কমরেড। বামফ্রন্ট সরকার থাকতে যে ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়েছিল সেই ন্যাশনাল হাইওয়ের ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়াতে বলবার চেষ্টা করেছে এই কাজটা আমরা করেছি, জোট আমলে তারা নাকি করেছে। ত্রিপুরা রাজ্যবাসী জানে গত 25 বছরে বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ করেছে। ফিতা কেটে কেটে তারা ওই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে বলছে বামফ্রন্ট কিছুই করেনি। কমরেড, বিজেপি যে কত মিথ্যাবাদে, অমিত শাহ নাকি আসবেন আগামী 5 তারিখে এখানে শুনেছে, কি করবেন রথযাত্রা নাকি করবেন। আমি ওনাদেরকে বলতে চাই রথযাত্রা সাধারণত আষাঢ় মাসে হয়, পৌষ মাসে হয় না। এই যে যাত্রা, এটা বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্তিম যাত্রা হতে যাচ্ছে। এই যে যাত্রা বিজেপি আইপিএফটি জোট সরকারের শেষ যাত্রা হতে যাচ্ছে। তিনি এসে আরো চেষ্টা করবেন যেমনটা করেছিল 2018 নির্বাচনের পূর্বে, যে আমরা সরকারে এলে পরে 3 তারিখের মধ্যে কর্মচারী বন্ধুদের 57 পে কমিশন তারা মিটিয়ে দেবে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, চোখ বন্ধ করে বলুন, সরকারি কর্মচারী বন্ধুদের 57 পে কমিশন দিয়েছে কিনা? দিয়েছে? দেয় নাই। যুব বন্ধুদের
50,000 চাকরি দেবে বলে তারা চিৎকার করে গলা ফাটিয়ে বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। আপনারা বলুন, যুব বন্ধুরা বলুন, তারা বছরে 50,000 চাকরি দিয়েছে কিনা? দেয় নাই। বরঞ্চ তারা সরকার গঠন করার পর 20,000-এর উপর চাকরি খেয়ে নিল, 10,323 চাকরি খেয়ে নিল। প্রায় 20,000 এখন যারা চাকরি করতেন আজ বেরোজগার বেকার অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে তাদের প্রতিশ্রুতি। এদেরকে আমরা সরকারে আনবো আবার। যারা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সমতল পাহাড় বিভাজনের রাজনীতি তৈরি করে শুধুমাত্র সরকারের মসনদে বসতে চায়, তারা শুধুমাত্র নিজেদের জন্য ডাবল ইঞ্জিন সরকার গঠন করেছে। ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য ডাবল ইঞ্জিনের সরকার গঠন করেনি। আপনারা জানেন ডাবল ইঞ্জিনের তারা কি ফল পেয়েছে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাবল প্রমোশন পেয়ে ডাবল ইঞ্জিনের ঠেলায় মুখ্যমন্ত্রীও পেয়েছেন, বর্তমানে এমপিও হয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রথমে রাজ্যসভার এমপি হয়েছেন, ডাবল ইঞ্জিনের ঠেলায় বর্তমানে মুখ্যমন্ত্রীও হয়েছেন। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের ঠেলায় তাদের ফল। আর সাধারণ মানুষ কি পেয়েছেন? সাধারণ মানুষ বই বিটি সন্ত্রাস এছাড়া আর কি পেয়েছে? মিথ্যে কথা, মিথ্যে ফল, মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কি পেয়েছে সাধারণ মানুষ? বন্ধুগণ, আজকে মাইকের আওয়াজে আমাদের কথা শুনছেন বিজেপির বন্ধুরাও। আমরা সাধারণত কমরেডরা বন্ধু বলেই ডাকি, তারা তো আমাদের শত্রু না। যাদেরকে ব্যান্ড বাহিনী তৈরি করে, হেলমেট ব্যান্ড বাহিনী তৈরি করে মানুষের ঘরে ঘরে আক্রমণ করার জন্য তারা তৈরি করেছিল, তাদের উদ্দেশ্যেই বলছি, বন্ধু, বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়কাল মাত্র আরো 12 থেকে 13 দিন। তারপর হবে কি? তারপরে এই রাজ্যে আবার পালা বদল হবে। রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার আবারও জোর কদমে গঠন করবে। আমরা এই ধর্মনগরের মাটি থেকে বলবার চেষ্টা করছি মানুষের কাছে, যারা 60 নাকি জিতবে বলে প্রচার করার চেষ্টা করছে, ওদেরকে মনে করিয়ে দেওয়ার, স্মরণ করে দেওয়ার চেষ্টা করব। যারা আজকে এই কথা বলছে, গুনে দেখুন, আপনার পিছনে সারি সারি লাইন ধরে আছে। বিজেপিতে আর কেউ থাকতে চাই না, বিজেপিতে আর কেউ থাকতে চাই না। তারা বলছে এই দল মানুষকে শুধু মাত্র প্রতিশ্রুতি দেয়, মানুষের জন্য কিছু কাজ করে না। আমরা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত অংশের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতে চায়। আমরা রাত্রি সন্ধ্যা গড়িয়ে আসলে পরে ভয়ে ভয়ে কাতুরে আমরা দিন কাটাতে চাই না। আমার ছেলে মেয়ে কলেজে স্কুলে যাবে, বাড়িতে ফিরবে কিনা তা নিয়ে সংশয়। কেউ নাকি তারা সমাজদ্রোহীরা ধরে নিয়ে যাবে, দল বেঁধে দর্শন করে, গ্রেপ্তার হবে না। এই রাজ্য আমাদের সাধারণ মানুষ চায় না। তাই বন্ধুগণ, আমার বক্তব্য আমার দীর্ঘায়িত করছি না। আমার পরবর্তী বক্তা আজকের আমাদের মীনাক্ষীদি, উনি বলবেন, আপনারা শুনবেন। এই সংক্ষিপ্ত কথা বলে আবারও আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বড়দের বয়োজ্যেষ্ঠদের নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ। সাথী সভাপতি মণ্ডলী, মঞ্চে আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতারা আছেন,
আর এই মাঠে যারা আমাদের এই বিভাগের গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয়, বামপন্থী, লড়াকু, স্বাধীন চেতা, যুক্তিবাদী মানুষ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ डिवाईफाई राज्य कमेटी पक्ष থেকে लाल सलाम जानाচ্ছি। आज हम लोग इस मैदान पर उतरे हैं और इस मैदान के चारों ओर देख लीजिए कि कुछ लोग हेलमेट पहने हुए और खाकी वर्दी पहने हुए हम लोगों को घेर कर रखे हैं। इन लोगों का हेलमेट का पैसा और इन लोगों का खाकी वर्दी का पैसा, यहाँ तक के आज यहाँ पर खड़े रहने के लिए ड्यूटी का, हजिरा का पैसा भी हम ही लोगों का पैसा से आता है। আর আজকের এই মাঠের ঠিক বাঁ দিকে যেখানে ছাগা বাগা কাপড় পরে যারা দাঁড়িয়ে আছে হাতে রুল নিয়ে, আর দূর থেকে শুধুমাত্র দেখাতে চাইছে যে আগামী দিনে গোটা ত্রিপুরা, গোটা ভারতবর্ষ কোন দিকে যাবে। मतलब अपना मन का बात वो मोदी जी के तरह नहीं है, वन वे ट्रैफिक वाला, सिर्फ आएगा जाएगा नहीं, सुनेगा नहीं, वो सिर्फ मन की बात कहते हैं ना, सुनते हैं नहीं, सुनते हैं ना। अजंता का जो पैर का जूते का एक तो एडवर्टाइज आता है, अजंता কোম্পানি, ওই অজন্তা কোম্পানি যে আবার ঘড়ি বানায় কিনা জানি না, কিন্তু ওই কোম্পানিটারও নাম অজন্তা। वो गुजरात में जो मोरबी का पुल गिरा था ना, যে পুলটা ভেঙে যাওয়ার পরে অসংখ্য মানুষ মারা গেল, আর যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে এতগুলো লোক ওই পুলটা ভেঙে মরে গেল তো কি হবে, तो देश का प्रधानमंत्री, स्किल्ड इंडिया बनाने वाले प्रधानमंत्री, डिजिटल इंडिया बनाने वाले प्रधानमंत्री, भारतवर्ष को विश्व गुरु बनाने वाला प्रधानमंत्री और गाय का गोबर में सोना खोजने वाला भाजपा, ये लोग बोला कि मोरबी का पुल ভেঙে পড়ার জন্য যারা মরলো তাদের দায় আমাদের নয়, সব ভগবানের দয়া, ভগবান চেয়েছিল তাই মরে গেছিল। ওই মোরবি পুলটা তৈরি করেছিল অন্য ইঞ্জিনিয়াররা, কিন্তু রিপেয়ারিং করার জন্য দায়িত্ব দিয়েছিল অজন্তাকে, যে আপনার হাতের যে ঘড়ি আছে সেই ঘড়ির মিনিট আর সেকেন্ডের কাটা কিভাবে চলবে সেইটা যারা রিপেয়ার করে তারা এখন মোরবি পুলেরও রিপেয়ার করছে। तो जहाँ पर ताई होच्छे, उसी नाम का एक तो कंपनी है जो जूता बनाते हैं, और वो कंपनी बोलते हैं कि पैरों के सुनुन, माने पायर कथा सुनुन, पाखी बोलते चाइछे, पाए एकटू आराम चाइछे, पायर नीचे जूतोर सोल की होबे, चोटिर सोल की होबे तार कथा बोलते चाइछे। तो एक जूता बनाने वाला कंपनी भी पैरों का सुनता है, लेकिन विश्वगुरु बनाने वाला प्रधानमंत्री हम लोगों का बात नहीं सुनता है, सिर्फ रेडियो में मन का बात कहते हैं। और इतना 56 इंच वाला छाती वाला इन लोगों का प्रधानमंत्री और भाजपा वाले हैं कि ऐसे पाई বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর আজকে এই সমাবেশকে ভয়তে ওরা বলেছে কানে সমাবেশ করতে দেবে না, ये डर हम लोगों को अच्छा लगा, अच्छा बात है। আর এই ভয়ের জন্য শীতে আপনারা যখন সবাই সোয়েটার গায়ে দিয়ে এসছেন, আজকে ওরা অফিসে বসে কলকল করে ঘামছে, কপালে ঘামের বিন্দু জমছে। आप लोगों से बस एक ही विनती है, আপনাদের কাছে শুধু আমাদের একটাই আবেদন, আগামী 2-2.5 মাস ওদের ওই কপালের ঘামগুলোকে শুকোনোর টাইম দেবেন না, প্রত্যেকটা দিন রাস্তায় থাকুন। এখনো অবধি তাদের কাছে পৌঁছাতে পারিনি, তাদের বাড়ি, তাদের উঠান, তাদের গলি, তাদের चौरा, তাদের बस्ती में हम लोगों को जाना होगा, बात करना होगा। গোটা ত্রিপুরার তৈরি থেকে শুরু করে ডেভেলপমেন্ট, অগ্রগতি
জাতি উপজাতি হিন্দু মুসলিম কৃষক শ্রমিক ক্ষেতমজুর ছাত্র যুব মহিলা সরকারি অফিসার থেকে শুরু করে যারা বেসরকারি জায়গায় কাজ করছে দিনমজুর তাদের একতাতে তৈরি হয়েছে ত্রিপুরা। सिर्फ बोलने से नहीं होता है। डबल इंजन वाला सरकार, डबल इंजन आने से एक तो गाड़ी हो एक तो रेल हो एक तो कोनो कार हो सेटा तो दौड़े जाबे। ऐसा कोई गाड़ी देखे हैं कि डबल इंजन लगा कर वो बैक गियर देते हुए बैक साइड में जाते हैं? আরে ইঞ্জিন মানে সামনের দিকে যায়, ওই জন্য তো ইঞ্জিন প্রথমে থাকে, ইঞ্জিন তো পিছনে থাকে না। বিজেপি এটা কোন ইঞ্জিন নিয়ে এলো যে গোটা ত্রিপুরাকে টানতে টানতে পিছনে কানা অন্ধকার গলি, আর যে গলিতে ত্রিপুরার ছাত্ররা যুবরা প্রত্যেকটা দিন নেশা করে ঝুঁকছে। এগুলো ত্রিপুরা কাদের জন্য কথা বলছে? কাদের জন্য? যারা আমাদের কথা শুনতে চাইছেন না কিন্তু মাইকটা জোরে বাজছে আর আপনার এখনো কানটা ঠিক আছে বলে শুনতে বাধ্য হচ্ছেন। অনেকে আছে না এখানে উপস্থিত যারা আমাদের কথা আমাদের সমাবেশ যাতে না হয় তার জন্য ভরপুর কোশিশ কিয়েছে, তাহলে কথা তো তাদেরও কানে যাচ্ছে। আপনারা চেষ্টা করে যান আমাদের সমাবেশ না করানোর, আপনারা চেষ্টা করে যান। লাস্ট 5 বছরে 500-র বেশি আমাদের কমরেডরা যারা বাড়ি ছাড়া হতে বাধ্য হয়েছে, লাস্ট 5 বছরে 57-58 মাসে আমাদের হাজার হাজার কমরেড নিজেদের বাড়িতে থাকতে পারছে না। আমাদের হাজার হাজার কমরেড যাদের বাড়িগুলো আপনারা দায়িত্ব নিয়ে পুড়িয়েছেন, আপনারা 25 জন কমরেডের শহীদের তালিকায় নাম বেরিয়েছে শুধু এই 58টা মাসে। लेकिन हम लोग जिम्मेवार और जिम्मेदार वाला संगठन से आते हैं जिसका नाम DYFI TYF है, जिसका नाम SFI TSU है। আমরা কিন্তু আমরা বলতে শুধুমাত্র আমাদের ছাত্র যুব আর বামপন্থী আর লাল ঝান্ডাকে বুঝি না, যারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন আপনাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরির জন্য আর ভারতবর্ষের ভবিষ্যতের জন্য, সেই ভারতবর্ষে যাতে আপনাদের ছেলে মেয়েরাও বুক ঠুকে বলতে পারে ये देश मेरा है और इस देश को सींचने के लिए मेरा भी खून और पसीना एक हुआ था। তাই দায়িত্ব সহকারে আপনাদের বাড়ির আপনাদের পরিবার আপনাদের ছেলে মেয়েদের হয়েও আমরা কথা বলতে চাই। আজ শুধু ধর্মনগরে এই সমাবেশ হচ্ছে না, যারা আমাদেরকে ভাগ করে দিতে চাইছে প্রত্যেকটা দিন গোটা ভারতবর্ষে, যারা আমাদেরকে ভাগ করে দিতে চাইছে পশ্চিমবঙ্গে হিন্দুর নামে মুসলমানের নামে, যারা এই ত্রিপুরাতে আমাদেরকে ভাগ করে দিতে চাইছে যে ওরা জাতি ওরা উপজাতি, যারা আমাদেরকে ভাগ করে দিতে চাইছে যে 2323 4টা ভাগ 5টা ভাগ। आज सिर्फ धर्मनगर में हम लोग नहीं है, আস্তাবলের দিকেও ঘুরিয়ে চোখ ঘুরিয়ে দেখুন, সেখানেও 10,323 জয়েন্ট মঞ্চের নেতৃত্বে তারাও আজকে নিজেদের কাজের দাবিতে লড়াই করছে। গোটা ত্রিপুরা যাচ্ছে, গোটা ত্রিপুরা। আস্তাবলও কথা বলছে, আগরতলাও কথা বলছে, धर्मनगरও কথা বলছে। और कोई अगर चुप्पी से बात कर रहे हैं, धीमी आवाज से बात कर रहे हैं तो আপনার কথা শোনার কান নেই। ত্রিপুরার গলিতে বুথে পাহাড়ে যান, মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলছে, দম আছে তো পুলিশের ছাতার বাইরে বেরিয়েছে লড়াই করুন। বামপন্থীরা একদিকে থাকবে, আপনারা একদিকে থাকবেন। 5 বছর डबल इंजन वाला सरकार, एक चवन्नी का इन्वेस्टमेंट हुआ है त्रिपुरा में, 4 आना 25 पैसा बिना इन्वेस्टमेंटे আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা চাকরি কোথায় করবে? কেন পাল্টাতে চাইছে সরকার? ওই যে মুখ্যমন্ত্রী হয়েছিল ডবল ইঞ্জিনের সরকার বলেছিল চাকরি পাবার দরকার নেই, পানের ঘুমটি খোলো, পানের পাতাতে চুন লাগিয়ে দাও, আর গোটা ত্রিপুরার বেকার ছাত্র যুবদের ভবিষ্যতের কপালে चूना लगाकर चल गए और आज अपना मंत्री का सीट में भी बैठना नहीं सकते हैं। आजकल गर्व करे टीवी ते बोलছেন
যে 900টা পার্টি অফিস ভাঙতে হয়েছে? আরে দম আছে, সরকার পাল্টাবে 2.5 মাস পরে, আপনাদের একটা পার্টি অফিস ভাঙবো না, সব কটা পার্টি অফিস থাকবে, কিন্তু বসার লোক পাবেন না আপনারা, লোক পাবেন না বসার। কারণ মানুষ উন্নয়ন চায়, মানুষ কাজ চায়, মানুষ देश राज्यों के हाथ रखते चाहे। इसीलिए 200 साल का गुलामी के बाद हिंदू मुस्लिम सिख ईसाई सब एक होकर দেশের স্বাধীনতার জন্য তারা লড়েছিল, আর একটার পর একটার সংগ্রামে তারা নিজেদের প্রাণ দিয়েছে। সেদিনকে বলা হয়েছিল যে গোটা ভারতবর্ষটা একাধিক রাজ্য হবে। आज भेष बदल कर आते हैं, कभी लाल जामा पहनते थे तो कभी हरा जामा पहनकर आ गए, तो कखनो गेरुआ जामा परे चले आसছেন, প্রত্যেকটা দিন জামা পাল্টাচ্ছেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, উপজাতি, আদিবাসী, জনজাতি গোষ্ঠী, তাদের জন্য গোটা ত্রিপুরা জুড়ে এক অন্য গ্রেটার ত্রিপুরা, অন্য একটা ত্রিপুরার নামকরণ করার কথা বলছে। কত ইলেকশনেও তো বলেছিলেন যে ত্রিপুরা একটা অন্য ত্রিপুরা হবে, সেখানে তাদের জন্য আলাদা কোনো জিনিস হবে। আমরা শুধু জানতে চাইছি ডিওয়াইএফআই এর পক্ষ থেকে যে এই ত্রিপুরাতে আপনারা যে আলাদা ত্রিপুরার, একটা গ্রেটার ত্রিপুরার একটা অন্য নাম দিয়ে ত্রিপুরা বলছেন, এটা একটু কাগজে কলমে লিখে প্রকাশ করতে হবে। আর আমরা কোন বিনা ভুয়ো প্রতিশ্রুতিতে আমরা আর মানছি না। কি আছে আপনাদের ব্লুপ্রিন্ট? কি আছে? গোটা এলাকা জুড়ে, গোটা ত্রিপুরা জুড়ে সন্ত্রাস, উন্নয়নের নামে নেই, শিল্প কারখানা ত্রিপুরাতে নেই, আশেপাশের রাজ্যে না নেই, পরিষেবা সার্ভিস সেক্টরে, চাকরিতে প্রত্যেক দিন ছাঁটাই চলছে। শুধু রাজ্যগুলোতে চলছে, গোটা দেশের কেন্দ্রীয় সরকারের, দিল্লি সরকারের, মোদী সরকারের নেতৃত্বে যে কারখানাগুলো, যে ফ্যাক্টরিগুলো, যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো চলছিল, সেগুলোর হাল কি আছে? आप खुद का सामान तो बचाने नहीं सके और रात को जागते जागते बोल रहे हैं कि त्रिपुरा को बचाओ। रेल के बेचे दिलेन, रेल के बेचे दिलेन। এই পশ্চিমবঙ্গে বন্দে ভারত শুরু করে দিয়েছিল ওরা, গাড়ি চলবে। পাড়াতে যখন ছোট ছিলাম তখন খেলা হতো না, স্পোর্টস, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেত, আর বাকি যত বাচ্চা ছিল সবাই সান্ত্বনা পুরস্কার পেত। কেউ একটা প্লাস্টিকের মগ, কেউ একটা প্লাস্টিকের বালতি, কেউ একটা কলম, কেউ একটা পেনদানি, আর কিছু না হলে একটা সার্টিফিকেট। बात था बुलेट ट्रेन चलवाने का, 100 লোকাল ট্রেন তুলে দিল। রেলের যে রেলওয়ে ক্রসিং গুলো ছিল সেখানে রেলের লোকের চাকরি হতো, সেটা তুলে দিল। আজকে রেলের প্ল্যাটফর্মে ঢুকলে বাথরুম করতে গেলে 10টা টাকা দিতে হয়। আজকে রেলের ট্রেনের টিকিটে যদি থাকে 5টায়, আর যদি 2 ঘন্টা ট্রেন লেট থাকে তাহলে ওয়েটিং রুমে বসা যায় না, সেখানে পার ঘন্টায় বসতে গেলে গ্যাসের টাকা খরচা করতে হয়। আজকে প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্ল্যাটফর্মে যে জলটা সরকার দেবার কথা ছিল, সেটা 5 টাকাতে 1 লিটার জল তোমরা বিক্রি করছো। আর যে ছেলেটাকে দিয়ে বিক্রি করাচ্ছ তারও আজকে চাকরিটা সরকারি নয়। যে ছেলেটা, যে মেয়েটা স্টেশনের প্ল্যাটফর্মে যে বাথরুমটা পরিষ্কার করছে, তারও রেলের চাকরি হবার কথা ছিল, আজকে তারও রেলের চাকরি নয়। আউটসোর্সিং এ কন্ট্রাক্টুয়ালে ডেলি বেসিসে তারা কাজ করছে। আজকে নিজের যে সম্পত্তিটা পর্যন্ত আম্বানি আদানির কাছে বেচে দিয়েছেন, বলছে ত্রিপুরা কা ভালা করো। জিজ্ঞেস করবেন না? শুধু কি লাল ঝান্ডা সরকারকে নিয়ে আসার জন্য ভোট? না, হ্যাঁ, लाल झंडा থাকে তো शेर का बच्चा रहता है, বাঘের বাচ্চা থাকে। বিধানসভাতে যদি লাল ঝান্ডা থাকে, পার্লামেন্টে যদি লাল ঝান্ডা থাকে, তো বাঘের বাচ্চা থাকে। দেশ ভাগ করে দিতে চাই যারা, দেশকে বেঁচে দিতে চাই যারা, তাদের দম হয় না এই লাল ঝান্ডা ধরা বাঘের বাচ্চাগুলোর সামনে এই দেশকে বেঁচে দেওয়া আর আমাদের ভবিষ্যৎ, আমাদের চাকরিকে বেঁচে দেওয়া।
তখন জিনিসপত্রের দাম বাড়ে। যখন লাল ঝান্ডা দুর্বল হয় তখন আজকে এখানে সমাবেশ করার জন্য কেউ বলতে পারে না যে কুমুদ বা মীনাক্ষী বা মল্লিকার 2 বছরের জন্য জেল হয়ে যাবে, কারণ আইন করছে দেশের সরকার ওই ধরনের। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন পুলিশ দুর্বল হয়, পুলিশ। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন জাতীয় মানবাধিকার কমিশন দুর্বল হয়। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন মহিলা কমিশন দুর্বল হয়। লাল ঝান্ডা যখন দুর্বল হয় তখন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাবার ব্যবস্থা, রাসায়নিক ব্যবস্থা সব দুর্বল হয়। হয়েছে গোটা ভারতবর্ষে, হয়েছে গোটা দুনিয়া জুড়ে। বিশ্বমন্দা চলছে, নতুন করে কোনো কারখানা ফ্যাক্টরি নেই। স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, মাস্টার মশাই, হসপিটাল, ডাক্তার, ওয়ার্ড বয়, চাকরি নিযুক্তি না নেই, নেই। পুলিশে রিক্রুটমেন্ট না নেই, সেনাতে রিক্রুটমেন্ট নেই, আছে সেনাতে রিক্রুটমেন্ট। 4 বছরে সিভিক সেনা দিয়ে কাজ চালাতে চাইছে দেশের সরকার। কে বলবে কাকে? কে কে बोले? लाइब्रेरी से एक पढ़ना लिखना वाला इंसान एक किताब उठा कर ले गया और रात भोर पढ़े निये सकाल बेला बिरक्ति सहकारे लाइब्रेरियानके बोलছে যে বইটা উপন্যাসটা একদম বাজে, এখানে কিচ্ছু লেখা নেই, শুধুমাত্র কয়েকটা লোকের নাম লেখা আছে। লাইব্রেরিয়ান বলছে ওরে গাধা, এটা উপন্যাসের বই নয়, এটা আমার লাইব্রেরি অ্যাটেন্ডেন্স রেজিস্টার, हम लोगों को ठीक करना पड़ेगा। আমরা উপন্যাস পড়তে চাই নাকি অ্যাটেন্ডেন্স রেজিস্টার পড়তে চাই? তাই সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আমাদের। ওরা ঠিক করে দেবে না পুলিশ, ওরা ঠিক করে দেবে না সরকার, ওরা ঠিক করে দেবে না মানবাধিকার কমিশন, মহিলা কমিশন। এদের দম আছে নাকি? এরা সরকারের কাছে মাথা উঁচু করে বলবে আর এদের কোমরের মাথাগুলো ভেঙে দিয়েছে সরকার। তাই তো যখন আমাদের উপরে পেটায়, আমাদেরকে যখন খুন করে, আমাদের বাড়ি ঘরদোর যখন জ্বালিয়ে দেয়, তখন এরা মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমাদের যখন সমাবেশ হয় তখন এরা হেলমেট পরে আর লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বলবো আমাদের ছাত্র যুব কমরেডদেরকে, যতজন পুলিশ আজকে মাথায় হেলমেট পরে আর হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এদের ছবিগুলো তুলে রাখুন, ছবি তুলে রাখুন। ভারতবর্ষের আইন এদের হেলমেটের উপরেও থাকে, এদের পায়ের জুতোর নিচে থাকে না। ভারতবর্ষের আইন বলছে কোন সমাবেশে, কোন মুভমেন্টে, কোন রকম অপ্রীতিকর সমস্যা যতক্ষণ না তৈরি হচ্ছে এরা हेलमेट पहने थकते पारबे ना। और मीडिया से भी हम लोग पूछना चाहते हैं और ये चेतावनी भी देना चाहते हैं और ये गुजारिश भी करना चाहते हैं कि अभी तक एथिक्स बोलकर जो तो वार्ड है ওই ওয়ার্ডটার যদি কিছু আছে তো দম আছে তো পুলিশদের ছবিটা তুলে নিই, কালকে ভাইরাল করুন, ফ্রন্ট পেজে ছাপুন। পারবেন টিকি টিকি বাধা আছে। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ পর্দার সামনে 4 জন দাঁড় করানো থাকে আর পিছনে কাঠি নাড়ানোওয়ালা একজনই থাকে। সে 4 আঙ্গুলে করে কাঠি নাড়ায়। আজকে সরকার 4 আঙ্গুলে করে কাঠি নাড়াইছে। মিডিয়া, পুলিশ, বিচার এবং রাজনীতি সব একসাথে লড়ছে। কাদের বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের বিরুদ্ধে, যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায়, যারা একটা কাজ করতে চায়, যারা গতর খাটাতে চায়, তারা। ছিল লাল ঝান্ডা সরকার, ত্রিপুরার জন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করেছে। কৃষিতে উন্নতি হয়েছে, শিক্ষায় উন্নতি হয়েছে, ভাষাতে উন্নতি হয়েছে, ককবরক ভাষা স্বীকৃতি পেয়েছে। গ্রামে গঞ্জে পাহাড়ে সমতলে সব জায়গায় যারা কৃষির কাজের সাথে যুক্ত ছিল, জমিয়ার সাথে যুক্ত ছিল, এরকম সাধারণ চাষির সাথে যুক্ত ছিল, তারা নিজেদের বাড়ির বাচ্চাদেরকে নিজেদের গাছের টাকা দিয়ে লেখাপড়া শেখাতে পেরেছে। তারা গোটা ত্রিপুরার জন্য নিজেদের রক্ত ঘামকে লাঙ্গলের ডগাতে মাটিতে মেশাতে পেরেছে, কাজ করেছে। কি অবস্থা আজ গোটা দেশ জুড়ে চাষের? চাষের নতুন করে কর্মসংস্থান আছে না? আমার আপনার বাড়ির ছেলেরা, আমার আপনার বাড়ির মেয়েরা, আমার আপনার বাড়ির লোকজনেরা তারা পায় না কি কাজ? পাচ্ছে তারা? কই পাচ্ছে না তো। কৃষি থেকে যে লাভ হয় সেই লাভ দিয়ে তারা পাচ্ছে নিজেদের সংসার চালাতে, ভবিষ্যৎ চালাতে। কাজ, কাজ का मतलब क्या होता
होता है কি হয় ডেফিনেশন কাজের কাজের ডেফিনেশন চাকরি হয় না যারা ওরা বলতে চাইছে যে হ্যাঁ সবাইকে চাকরি দিয়ে দেব এরা ভুল বলছে হ্যাঁ কাজের জায়গা দিতে হবে আর কাজ কাজ মানে এমন কাজ যে কাজের এগেইনস্টে আমার হাতে একটা টাকা আসবে যেই টাকাতে আমার প্রেজেন্ট আমার বর্তমান সেটা নির্ভয়ে কাটবে আর আমার ভবিষ্যৎ সেটা সুরক্ষিত হবে স্বীকৃত হবে নিরাপদ হবে আছে গোটা ভারতবর্ষে আছে ত্রিপুরাতে আজকে একটা ভালো হসপিটাল হ্যাঁ লাল ঝান্ডা সরকার ছিল বেশ বানিয়ে বুনিয়াদ বানিয়ে ভিত্তি বানিয়ে যতটা এগোনোর ছিল করেছে রাস্তায় লড়াই হয়েছে দিল্লিতে লড়াই হয়েছে এমনকি ত্রিপুরার বিধানসভার ভেতরেও তারা এই কাজ করার চেষ্টা করেছে কিন্তু আজকে 58টা মাসে যারা বলেছিল এমস তৈরি হবে ত্রিপুরায় নেই পুছিয়েগা সওয়াল উন লোগোं से আপনাদের শরীরখানা বলে কলকাতা চলে যান মেট্রাস চলে যাচ্ছেন অ্যাপোলো চেন্নাই চলে যাচ্ছেন বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা রেল কোথায় যানবাহন ব্যবস্থা কোথায় যাতায়াত ব্যবস্থা কোথায় যাতায়াত ব্যবস্থা তাকে বলে নাকি 1,500 টাকা নিজের পকেটে টাকা খরচা করে একদম মাইস করে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাব না তাকে তো যাতায়াত ব্যবস্থা বলে না যখন আমার আপনার পাড়ার গ্রামের বস্তির বুথের আমার ওয়ার্ডের যখন সব থেকে পিছিয়ে পড়া লোকটা সেই যখন নিজের পকেটে নিজের দমে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে সেইটা হলো যাতায়াত ব্যবস্থা করার কথা ছিল তো লাস্ট 5 বছরের সব কথা কাজ बोलते तो हो की करे हो नहीं इन लोगों का बस एक ही बात था मिस कॉल में नौकरी होगा मिस कॉल अरे वो पुराना दिन था वो चल गया तो बोताम टिपे फोन होतो এখন তো ফোনে মেসেজে লিখে বলতেও হয় না মানে লিখতেও হয় না শুধু বলে দেয় তাতেই লেখা হয়ে যায় বলে না पूछो पूछने से मिलेगा মোবাইলে যে জিজ্ঞেস করো জিজ্ঞেস করলেই সব হবে মোবাইলে জিজ্ঞেস করলেই সব হয় ঠিক সেরকম মোবাইলে বললে সে भी सब होता है শুধু বলে যান কথা যা বলবেন ও সব সব লিখতে পারবে আর আজকের এই বাজারে যা আছে মোবাইলের দাম ফাম সব আনলিমিটেড আছে আনলিমিটেড যত খুশি তুমি কথা বলো যত খুশি যা করো শুধু ডেটা প্যাক ভরে নিতে হয় আর এরা সেই পুরোনো দিনে ভরে আছে বলছে মিস কলেই চাকরি হয়ে যাবে এর আগে একটা জায়গায় এসেছিলাম বলেছিলাম আমাদের কমরেডরা বলছে দিদি তুমি ওটা ঠিকই বলেছিলে আমরা বললাম শুধু ডায়লগ বাজির জন্য বলিনি এটা সত্যিকারেরই কথা যখন আমি ছোট ছিলাম তখন যদি আমাকে কেউ মিস কল দিত 4 বার দিনে তো ভাবতাম যে মিস কল কেন দিচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এখন আর কেউ মিস কল দেয় না সরাসরি হোয়াটসঅ্যাপে লিখে দেয় যে আমি তোমাকে এটা বলতে চাইছি মেসেজে লিখে দেয় मिस कॉल में तो प्रेम भी नहीं आता है अच्छा से मिस कॉल चाकरी की करे হবে দেশের সরকার যা ভুলভাল কথা বলছে আর যদি মিস কলে চাকরি হয় সেই চাকরি ভারতবর্ষের উন্নতির জন্য হবে না যদি মিস কলে চাকরি হয় তাহলে তা ত্রিপুরার উন্নতির জন্য হবে না জিজ্ঞেস করুন দিদিমণিদেরকে 10,323 কে আচ্ছা ছেড়ে দিন পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে এদেরকে জিজ্ঞেস করুন যে আপনার চাকরিটা যদি মিস কলে হতো আপনাকে যদি মাঠ ক্রস করতে না হতো দৌড়ে আপনাকে যদি জেনারেল নলেজের পরীক্ষা না দিতে হতো আপনাকে যদি মেডিকেল পাস করতে না হতো আপনার নামে যদি আপনার এলাকাতে থানাতে যদি ইনকোয়ারি না হতো আপনার যদি পিছনে ভারতের যে স্তম্ভ আছে অশোক স্তম্ভ সেই অশোক স্তম্ভের যদি ছাপটা যদি না লাগতো আপনার যদি পে স্লিপটা না হতো আপনার যদি চাকরির আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না হতো আপনি কত নাম্বার পেলেন তার জন্য আপনি আপনার বন্ধুকে বাদ দিয়ে আপনাকে সরকার চাকরিটা দিয়েছে সেটা যদি না জানতো তাহলে এই চাকরিটা কি চাকরি বলে গণ্য হতো নাকি এই চাকরিটা দেশের জন্য আর আমাদের ত্রিপুরার জন্য গণ্য হতো নাকি ভালোর জন্য হতো যদি মিস কলে চাকরি হয়ে যেত তাহলে ভুল বলেছে তো এরা ভুল বলেছে তো মাস্টারমশাই দিদিমণি বাবা মা বাড়ির বড়রা গার্জেনরা তাই তো শিখিয়েছে যে ধাঁধলি से काम नहीं होता है चालाकी দিয়ে মহৎ কাজ হয় না और झूठा वादा और खोखले दिलासे देकर भी जनता का दिल जीता नहीं जा सकता কিন্তু মানুষ আর খেটে খাওয়া মানুষ
আর তারা যে লড়াইটা লড়তে চাইছে, সেই লড়াইয়ে যারা নেতৃত্ব দিতে চাইছে, এদের দুজনের মধ্যে মাঝখানে ব্যারিকেড হয়ে কারা দাঁড়িয়ে আছে? তারা এই বিভেদকামী শক্তি। কোন রাজনৈতিক দল আছে বলুন তো? আর এটা কি রাজনৈতিক দল? কি এদের আদর্শ, কি এদের নীতি, কি এদের আইডিওলজি, কি যে রাজনীতি বলে যে কুমুদ আর আমি একই পাড়াতে জন্মেছি, আমরা একই সঙ্গে স্কুলে কলেজে পড়েছি, আড্ডা দিয়েছি, পিকনিক করেছি, পুজোতে ঘুরতে গেছি, আমার বাড়ির কখনো কোনো বিপদ হলে কুমুদ এসে দাঁড়িয়েছে, কুমুদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়েছে আমি গিয়ে দাঁড়িয়েছি। এই কোন রাজনীতি আমদানি করেছে ত্রিপুরাতে বিজেপি? যে কুমুদ যদি বিজেপি হয়, মীনাক্ষী যদি ডিওয়াইএফআই হয়, তো কুমুদের লাইসেন্স হয়ে যায় মীনাক্ষীর অন্যটা টেনে নিয়ে যাওয়ার। কোন রাজনীতি আমদানি করেছে বিজেপি ত্রিপুরার মাঠে, ত্রিপুরার মাটিতে? যে বিজেপি করলে লাল ঝান্ডার পার্টি অফিস ভেঙে দিতে হয়। কোন রাজনীতি আমদানি হয়েছে ভারতবর্ষের মাটিতে, ত্রিপুরার মাটিতে? যে আপনি অন্য কোন পছন্দের রাজনৈতিক নীতি আদর্শকে আপনি তার পক্ষে সওয়াল করতে পারবেন না? না, আবেদন করছি না, দয়া ভিক্ষাও করছি না। टेढ़े मेढ़े बिंगो का ऐड देखे हैं? टेढ़े मेढ़े बिंगो का ऐड, उसमें आता है कि टेढ़ा है लेकिन मेरा है। टेढ़े मेढ़े बिंगो, हाँ, टेढ़े मेढ़े बिंगो। এই টেढ़े मेढ़े बिंगो নিয়ে যারা এই সহজ সরল দেশকে, রাজ্যকে, মানব জাতিকে, সভ্যতাকে, সমাজকে, শিক্ষাকে, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই সহজ সরল সোজা রাস্তায় যারা টেড়ামি করবে, তাদের সাথে আমরা টেড়া হয়ে জবাব দেব। কত সহজতা, কত সরলতার যাতে কেউ অপেক্ষা না করে, না করে। আমাদের কমরেডরা বলছে যে ওরা সব ঝান্ডা লাগিয়ে দিচ্ছে চারিদিকে, আর আমাদের কমরেডরা ঝান্ডা লাগাচ্ছে তো সেই ঝান্ডাগুলো খুলে দিচ্ছে। আমাদের কমরেডদেরকে বলবো যে ঝান্ডাগুলো যত্ন করে রাখো ভাই, যত্ন করে রাখো। আর ঝান্ডাগুলো যখন লাগাচ্ছ ফেলে দিতে, সেই এলাকার বিজেপির নেতা আর ছেলে ছোকরা চেলা চামুন্ডাদেরকে আইডেন্টিফাই করে রাখো যে কারা এই কাজ করছে। আর যারা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের বাড়ি বাড়ি যাও, আর গিয়ে আমাদেরকে বলতে হবে যে এই ঝান্ডা নিয়ে যে নেতাটার পিছন পিছন ঘুরছো, বুকে হাত দিয়ে বলো তো তোমার নেতাটা চোর নয় তো? তোমার নেতাটা দেশ বাঁচার টাকার কমিশনই খায়নি তো? তোমার নেতাটা গোটা ত্রিপুরাকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা আপোষকামী, যারা বিভেদকামী, তাদের সাথে ঘাস ছড়া বাঁধেনি তো? আর তারপরেও যদি কোনো ছেলে ছোকরা আছে যারা একটু বিজেপির সাথে গায়ে ঘষাঘষি করে খেতে খেতে চায় না, একটু লুটে খেতে চায়, তাদেরকে বলে দাও 2.5 মাস পর পাড়া ছাড়া হতে হবে, হয় খেতে খেতে হবে, নইলে পাড়ায় জায়গা হবে না, হবে না। নয় আমাদের ঝান্ডা দেশ বেচার কমিশনের পয়সায়, নয় আমাদের ঝান্ডা আম্বানি আদানির কোলে খেলতে গিয়ে সেই টাকার পয়সায়, নয় আমাদের ঝান্ডা গুজরাটে বিলকিস বানুকে রেপ করে নিয়ে যারা আজকে দীর্ঘদিন জেলে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে তাদের ঘুষের পয়সায়। আমাদের ঝান্ডা নয় গোটা ভারতবর্ষ জুড়ে যারা প্রত্যেকটা দিন মানুষের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিচ্ছে। कैसा होता है ये रथ यात्रा? कैसा होता है? कैसा होता है रथ यात्रा? ইতিহাসের পাতাগুলো পাল্টে দেখুন, ইতিহাসের প্রত্যেকটা পাতা পাল্টে দেখুন, কোথায় কোথায় ভারতবর্ষের কোন কোন রাজ্যে বিজেপি কখন কখন রথযাত্রা করেছে, ভারতবর্ষের কোন কোন রাস্তায়, কোন কোন বস্তিতে, কোন কোন গ্রামে বিজেপির রথের চাকা চলে গেছে। আর বিজেপির রথের চাকা চলে যাওয়ার পরে সেই গ্রাম, সেই পাড়া, সেই রাজ্যের রাস্তাগুলো একটাও মাটি
বন্যা বয়েছে সেই রাস্তায় বিজেপির রথযাত্রা মানে মানুষের সব যাত্রাও হয়। করেছে, গুজরাটে করেছে, বিহারে করেছে। আজ যাকে পাত পেতে খেতে দেয় না সেই আদবানিও করেছে। ছিল সমাজবাদী পার্টি, না ভিপি সিং এর পার্টি, লালু প্রসাদ যাদব বিহার, এদেরকে অ্যারেস্ট করে হোটেলে ভরে রেখে দিয়েছিল গেস্ট হাউসে, তারপরে প্লেনে চাপিয়ে বলেছিল গুজরাটে যাও, যেখানে রথযাত্রা করো সেখানে করো, এখানে চলবে না, চলবে না এখানে। এর আগে কোনোদিন ত্রিপুরাতে রথযাত্রা করতে হয়েছে নাকি? ইতিহাস কি বলছে? বিজেপির রথযাত্রা মানে মানুষের বিরুদ্ধে মানুষকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, মেয়ে ছেলের নামে, জাতের নামে, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ তার নামে, রঙের নামে একের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া। পাশাপাশি বাড়ি, এর বাড়িতে আগুন লাগলে যে জল নিয়ে যেত, আজকে সে তার বাড়িতে আগুন লাগানোর জন্য কেরোসিন আর ডিজেল নিয়ে যাচ্ছে। এইটা বিজেপির রথযাত্রা। 10,323 প্রত্যেকটা দিন মাস্টারমশাই দিদিমণিরা সুইসাইড করছেন, এইটা বিজেপির রথযাত্রা। 10,323 মাস্টারমশাই দিদিমণিদের বাড়ির লোকরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এইটা হচ্ছে বিজেপির রথযাত্রা। বিজেপির রথযাত্রা ত্রিপুরা স্কুলে কলেজে ক্লাস বন্ধ রেখে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা গাঁজা আফিম চরসে বুধ হয়ে স্কুলের কোণে ঝুমছে, বইয়ের পাতা পড়ছে না। এইটা হলো বিজেপির রথযাত্রা। লড়ছে গোটা ত্রিপুরা জুড়ে, বামপন্থী ছাত্র যুবরা লড়ছে, দম ধরে লড়ছে, আজ লড়ছে, কালকে এলাকা ছাড়া হচ্ছে, পরশুদিন যে এলাকায় যাচ্ছে সেই এলাকায় লড়ছে, তারপরে দিন নিজে ফিরে নিজের এলাকায় আসছে, আবার লড়ছে। কিন্তু লড়াই থেকে এক চুল এক ইঞ্চি আমাদের ছাত্র যুব কমরেডরা পিছিয়ে আসেনি। কেন? কারণ চাকরি চাই, কাজ চাই, বেঁচে থাকতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়, নিজের পরিবার, নিজের রাজ্য, নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তার জন্য ত্রিপুরার বিধানসভার ভেতরে লাল ঝান্ডার উপস্থিতিকে আরো শক্তিশালী করতে চাই। কারণ লাল ঝান্ডাই হলো সেই শক্তি যা গোটা দেশের, গোটা রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়েদের হাতে দুটো কাজের স্বপ্ন দেখাতে পারে। লাল ঝান্ডাই হলো সেই শক্তি, যে শক্তি মানুষে মানুষে বিভেদ নয়, মানুষে মানুষে এক জায়গায় করে রাখতে পারে। লাল ঝান্ডাই হলো সেই শক্তি যেখানে কৃষক শ্রমিক কেউ সুইসাইড করবে না। লাল ঝান্ডাই হলো সেই শক্তি যেখানে হকার থেকে শুরু করে বিজনেসম্যান যারা সবাই একসঙ্গে নিজের ব্যবসার জন্য লড়াই করবে। লাল ঝান্ডা হলো এমন এক শক্তি যে শক্তি আপনাকে প্রশ্ন করতে শেখায়, আপনাকে ভাবতে শেখায়। তাই আজকে আমরাও বলতে চাইছি এসএফআই ডিওয়াইএফআই টিওয়াইএ পার্টি এসিআর পক্ষ থেকে, একবার প্রশ্ন করুন তো নিজের মনকে, কি পেলেন 5 বছরে? কি পেলেন? চাকরি হয়েছে আপনার বাড়ির ছেলে মেয়েদের? আচ্ছা, আপনার বাড়ির ছেলে মেয়ে ছেড়ে দিন, আপনার পাড়ার, আপনার গ্রামের, আপনার বিভাগের কতজন আগে মদ গাঁজা চারস খেত? আজকে গোটা বিভাগের মধ্যে কত শতাংশ ছেলেরা আজকে মদ গাঁজা চারসের দিকে ঝুঁকে পড়ছে? প্রশ্ন করুন। 58টা মাসে আপনার পাড়ার, আপনার বিভাগের, আপনার গ্রামের যারা মহিলারা আছে তারা রাত বিরেতে বাদ দিন দিনের আলোতে নিজের কাজের জায়গায় সঠিকভাবে পৌঁছাতে পারছে তো? আর যদি কাজের জায়গায় পৌঁছাচ্ছে, বাড়ি ফিরে আসতে পারছে তো? কেন ত্রিপুরার মাকে আজকে তাকে রেপ করে নিয়ে 2টো এলসিসিয়ান জার্মান শেপার্ড তার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে? কেন আজ ত্রিপুরার মায়েদের লাশ হাইড্রেনে পাওয়া যাচ্ছে, আর যখন তার পোস্টমর্টম হচ্ছে লাশ কাটা ঘরে, তখন বলছে 5 জন মিলে তাকে রেপ করেছে? আমার ত্রিপুরার মায়েরা এরকম দশা ছিল নাকি? প্রশ্ন করুন। 58 মাসে কেন 8 বছরের একটা বাচ্চা মেয়েকে তাকে রেপ করে নিয়ে রাস্তায় ফেলে দেবে, হসপিটালে তার ট্রিটমেন্ট হবে না? প্রশ্ন করুন। 58টা মাসে যারা সরকারি কর্মচারী আছেন, যে সমস্ত মহিলারা সরকারি কর্মচারী হিসাবে চাকরি করছেন, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা, তাদের মান সম্মানের দায়িত্ব সরকার নিচ্ছে কি? প্রশ্ন করুন। 58টা মাসে যে আপনি নিজের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারছেন
এরকম ছিল ত্রিপুরা? কেন রাতের বেলায় ইউনিভার্সিটির বাইরে রাত 12টার সময় এবিভিপি ছেলেরা দাঁড়িয়ে থেকে সেখানে তখনও পর্যন্ত গোটা ইউনিভার্সিটিকে গার্ড দিয়ে রাখবে? কেন? কি হচ্ছে রাতের বেলায়? কেন থাকে? কলেজের বাইরে ইউনিভার্সিটির বাইরে সিকিউরিটি গার্ড থাকে কি তাদের সঙ্গে সাঁঠগাঁঠ যে এবিভিপি ছেলেরা স্কুল কলেজের বাইরে সারা রাত ধরে সেখানে দাঁড়িয়ে থাকবে? কি করছে তারা সেখানে? কে প্রশ্ন করবে? যদি প্রশ্ন তারা না করতে পারছে তাহলে যে ছেলেগুলো সারা রাত দাঁড়িয়ে থাকছে এবিভিপি ঝান্ডা ধরে তাদের বাড়িতেও আমাদেরকে পৌঁছাতে হবে যে আপনি কি চাইছেন আপনার ছেলেটা চিরকাল এবিভিপি ঝান্ডা ধরে বিজেপি চোর নেতাগুলোর পিছন পিছন ঘুরে বেড়াক? প্রশ্নটা সবার কাছে। প্রশ্নটা ত্রিপুরার ভবিষ্যৎ কি হবে? প্রশ্নটা ত্রিপুরার ভবিষ্যৎ ম্যাপ কি হবে? যারা ত্রিপুরার মানুষকে আবার দুটো হাতে লাড্ডুর স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে বলতে হবে যে আপনাদের স্বপ্ন, আপনাদের ব্লুপ্রিন্ট কাগজে মানুষের কাছে নিয়ে আসুন। কি বলতে চাইছেন আপনারা ত্রিপুরা সম্পর্কে? আগামী 5 বছরে ত্রিপুরার জন্য আপনারা কি করতে চাইছেন? ভারতবর্ষের সংবিধান এটা অ্যালাউ করে না। ভারতবর্ষের সংবিধানে সংবিধান সংশোধন করতে হয়। ত্রিপুরার কোন অংশ অন্য কোন দেশের সাথে যুক্ত হবে কিনা, অন্য কোন দেশের ছোট্ট টুকরো ভূখণ্ড হলো ত্রিপুরার সাথে যুক্ত হবে কিনা, নাকি এরকমই উড়ে যায় গোবিন্দ খোঁজ বলে উড়িয়ে দিচ্ছেন? আর কিছু মানুষ আছেন যাদেরকে বিভ্রান্ত করছেন আর একাধিক বাজার খুলে বসে রেখেছেন। বেগুনের বাজার দেখেছেন? বেগুনের বাজার, একটা বেগুনের ভেতরে গাদা বিচি হয়, বীজ হয়, সেই বেগুনটা খেতে ভালো লাগে। পাশের দোকানে যিনি বেগুন বিক্রি করছেন সেই বেগুনগুলো শুকিয়ে গেছে, 3 দিনের পুরনো মাল। তার পাশে যে বেগুন বিক্রি করছে সে বলছে 10 টাকায় 3 কিলো বেগুন দিয়ে দেবো। এই জিনিসপত্রের দামের বাজারে 10 টাকায় 3 কিলো, 10 টাকায় 3 কিলো কিনে যখন দেখতে যাচ্ছি বেগুন, তখন দেখছি একটা বেগুনে 4 জায়গায় কালো কালো ফুটো। বলছে যান বাড়ি নিয়ে যান, 10 টাকায় 3 কিলো বেগুন কেটে কুটে পোকা বাদে যেটুকু বাঁচবে দেখবেন 10 টাকায় 250 বেগুনই পাচ্ছেন। আর ভালো বেগুনটাও 40 টাকাতে বিক্রি হচ্ছে। ত্রিপুরার মানুষকে ভাবতে হবে, যারা দোকান খুলে বসে আছে, যারা বাজার খুলে বসে আছে, হাট খুলে বসে আছে, তারা আসলে জামা বদল করে ওই একই ত্রিপুরা বিক্রি করতে চাইছে যে ত্রিপুরায় ধর্ষণ থাকবে, খুন থাকবে, সন্ত্রাস থাকবে, ঘর পোড়ানো থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে না, চাকরি থাকবে না, নিজেদের বেতন থাকবে না, স্বীকৃত থাকবে না। তাই এই ভোট শুধুমাত্র ত্রিপুরার ভোট নয়, এই ভোট পশ্চিমবঙ্গের ভোট। যে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবরা যারা প্রত্যেক দিন লড়াই করতে গিয়ে খুন হচ্ছে, মইদুল খুন হয়েছে, সুদীপ্ত খুন হয়েছে, কেউ বাড়িতে বসে খুন হয়নি। রাস্তায় সবার চাকরির দাবিতে লড়তে গেছিল, পুলিশ পিটিয়ে মেরেছে, খুন হয়েছে। কলেজে নির্বাচনের দাবিতে সুদীপ্ত গেছিল ছাত্রদের সাথে লড়াই করতে, পুলিশ বাসের ভেতরে মাথায় লাঠির বাড়ি মেরেছে, মাথার গিলুটা কলকাতার রাজপথে কালো পিচের উপরে পড়েছিল। সুদীপ্ত খুন হয়েছে, বাড়িতে বসে খুন হয়নি। আনিস কলকাতায় আলিয়া ইউনিভার্সিটির মুসলিমদের জন্য গার্লস হোস্টেলের জন্য যারা জমিটাকে লুট করে নিতে চাইছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই আনিসকে পুলিশ পাঠিয়ে ঘরের ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। গত পরশুদিন পর্যন্ত আমাদের এক জেলার গণ আন্দোলনের আমাদের সম্পাদককেও পুলিশ টানতে টানতে নিয়ে গেছে। আবাস যোজনার দাবিতে রাজ্য সরকারের পয়সা, কেন্দ্রীয় সরকারের পয়সা, সেই পয়সায় আমার বাড়ির মাথার উপরে ছাদ হবে। সরকার বলেছিল 2022-এ হাউস ফর অল হবে, সবার জন্য বাড়ি হবে। সেই বাড়ির জন্য আমার ট্যাক্সের পয়সা সরকারি কোষাগার থেকে এসেছে, সেই টাকা কোথায় গেল তার হিসাব নিতে গেছিল। 14.5 লক্ষ ভুয়া জব কার্ড, যেখানে একটা জব কার্ড হবার জন্য আধার কার্ড লাগে, ব্যাংকের ডিটেলস লাগে, ছবি লাগে, ভোটার কার্ডের জেরক্স লাগে। সেখানে সেই 14.5 লক্ষ ভুয়া জব কার্ড তারা রেখে দিয়েছে, তার হিসাব নিতে গেছিল পুলিশ। সেখানে অর্জুনা বিবির চুল মুঠি ধরে, জামা কাপড় শাড়ি খুলে
পিছনে লাঠি মেরে, পুলিশ তার গোটা শরীরে লাঠি দিয়ে পিটিয়ে, তারপরে তাকে টানতে টানতে জেলে নিয়ে গেছে, পুলিশ লকআপে রেখেছে, সারা রাত তাকে উলঙ্গ করে পিটিয়েছে, তারপরে দিন তাকে কোর্টে পেশ করেছে। আমরাও থেকেছি জেলে, আমরাও কেস খেয়েছি, আমরাও মার খেয়েছি, নিজেদের কানে শুনেছি। এক সেল থেকে পাশের সেলে আমাদের কমরেডদেরকে উলঙ্গ করে সারা রাত পিটিয়েছে, আর সারা রাতে একটা কমরেড যাতে মরে না যায় তার জন্য 3 বার হসপিটালে নিয়ে গেছে। লড়ছে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা, বুক চিতিয়ে 1 ইঞ্চি ছেড়ে দেয়নি রাস্তা। কিন্তু আমরা তাকিয়ে আছি ত্রিপুরার দিকে, কারণ ত্রিপুরাতে তৃণমূলের বিরুদ্ধে যেমন এখানে পূর্বপুরুষ দাদুরা কোন জামা পরেছিল, তারপরে তার ছেলে জামা চেঞ্জ করেছে, তারপর তার নাতিরা জামা চেঞ্জ করেছে, প্রত্যেক দিন জামা চেঞ্জ করে আজকে এই দল, কালকে ওই দল, পরশু ওই দল করছে। ঠিক সেরকম পশ্চিমবঙ্গেও কিছু দালাল আছে, কিছু ঘুষখোর আছে, কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, তারা আজকে জামা পাল্টে দিয়ে তারা আজকে বলছে না না তৃণমূল ভালো নয়, বিজেপি ভালো। আমরা তাদেরকে বলছি ত্রিপুরার দিকে তাকিয়ে দেখো, দেখো ত্রিপুরার দিকে তাকিয়ে বিজেপি কত ভালো, দেখো ত্রিপুরার দিকে তাকিয়ে কমরেডদেরকে কিরকম কচু কাটা করছে। তাই ত্রিপুরার ভোট শুধু ত্রিপুরার ভোট নয়, ত্রিপুরার ভোট মানে আমার ভোট, পশ্চিমবঙ্গের ভোট, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের বেঁচে থাকার ভোট ত্রিপুরার মানুষেরা লড়বে, ত্রিপুরার মানুষেরা। তাই আপনাদের উপরে আমাদের অনেক আশা, আপনাদের উপরে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে, একজন গণ আন্দোলনের, এক গণতান্ত্রিক বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের অনেক আস্থা, অনেক প্রত্যাশা, অনেক অঙ্গীকার, অনেক দাবি আপনাদের কাছে। যে লড়াইয়ে জিতবো কি হারবো সেটা শেষ দিন বোঝা যাবে, শেষ দিন। ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফুটবলে যেদিনকে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্স নেমেছিল, সেদিনকে গোটা পাড়া আর্জেন্টিনার ফ্ল্যাগে ভরিয়ে দিয়েছিল। বলল খেলা তো শুরু হবে 8:30টায়, কিন্তু 10:30টাতে সব জায়গায় আর্জেন্টিনায় জিতবে। আগাম আর্জেন্টিনার ফ্যানেরাও সবাই চুপচাপই বসেছিল না, তারা সব উল্লাস করছিল। কিন্তু ফ্রান্স খেলেছিল, গোটা মাঠ দাপিয়ে খেলেছিল, একটা বলকে মিস যেতে দেয়নি। এমবাপ্পে নিজের পায়ে যতগুলো বল পেয়েছে সবকটা বল নিজের দেশের সম্মান রক্ষার্থে আর ফুটবল প্রেমীদের তাদের মন রাখতে একটা বলকে বিনা লড়াইয়ে নিজের পা থেকে যেতে দেয়নি। যখন মারাডোনা বিদায় নিয়েছে, যখন রোনাল্ডিনো বিদায় নিয়েছে, রোনাল্ডো বিদায় নিয়েছে, পেলে যখন মারা গেছে, আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ফাইনাল কাপটা নিয়ে বাড়ি চলে গেছে, তখন গোটা দুনিয়ার মানুষ দেখেছে যে ফ্রান্সের এমবাপ্পে বলেও একটা প্লেয়ার ছিল যে গোটা দুনিয়াটাকে হিলিয়ে দেবার মতন একটা ফুটবলের ম্যাচ দিতে পারে আর গোটা মাঠ জুড়ে খেলতে পারে। তাই চিরকাল পেলেও শেষ কথা বলবেন না, তার প্রতি সমর্থন শ্রদ্ধা রেখেই বলছি, চিরকাল মারাডোনাও শেষ কথা বলবেন না। বামপন্থার লড়াইয়ে আন্দোলনে এটাই কাজ, আজকের সমস্যার জন্য বুক চিতিয়ে নিজেকে তৈরি করে ভবিষ্যতের সমস্যার জন্য নিজেকে আরো দৃঢ়ভাবে তৈরি করা। আর পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে ত্রিপুরার দিকে। 5 বছর আগে যে খুন সন্ত্রাসের পরিবেশ এখানে তৈরি হয়েছে, যেখান থেকে খুব দ্রুততার সাথে ঘুরে দাঁড়িয়ে প্রত্যেকটা ইঞ্চিতে কয়েকটা এমবাপ্পে, কয়েকটা মারাডোনা, কয়েকটা পেলে, কয়েকটা রোনাল্ডো, কয়েকটা মেসি, কয়েকটা এরা যখন দাঁড়িয়ে লড়াইটা করছে, তখন আপনার আমার প্রত্যেকটা বাড়ির, আমাদের গার্জেনদের, আমাদের ভাই বোনেদের, আমাদের মা বাবাদের, আমাদের কাকা কাকিদের আমাদের দায়িত্ব হলো এই প্লেয়ারগুলোর মনোবলকে বাড়ানো আর গোটা মাঠ দাপিয়ে খেলার জন্য এদের উৎসাহকে বাড়িয়ে দেওয়া। আর গোটা দুনিয়া দেখবে যে ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, ডবল ইঞ্জিনের সরকার, খুন সন্ত্রাস, তবুও গোটা দুনিয়াকে দেখিয়েছে হাতে তালুর মতন একটা রাজ্য বিজেপির চোখ রাঙানির, বিভেদ রাজনীতির, খুন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে বুক চাটিয়ে লড়তে পারে, মরতে পারে, মারতে পারে, বিনা লড়াইয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য ছাত্র
যুবরা রাস্তায় আসেনি, সেই লড়াইয়ে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ছাত্র যুব আন্দোলনের ঐক্য জিন্দাবাদ। আজকে আবার কংগ্রেস কমিউনিস্ট একত্রিত হয়েছে, একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করবে। তাদের চেহারা ত্রিপুরা মানুষ চিনে নিয়েছে ইলেকশনের বহু আগে। আমি ভেবেছিলাম হয়তো আরো 10-15 দিন পরে হয়তো বা তাদের চেহারা সামনে আসবে, কিন্তু মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে চেহারা আগেই অসুরের মতো ত্রিপুরা মানুষের সামনে চলে এসেছে বন্ধু। আর চিন্তা করার দরকার নেই, এখানে বড় মাত্রায় মহিলারা অসুর নাসিনী সব বসে আছে। দুর্গা বাহিনী তার বিনাশ নিশ্চিত 2023 নির্বাচনে সুধাংশু দাসের নেতৃত্বে এই ফটিক রায় মন্ডল থেকে যে যত ভোটের ডিফারেন্সে 2018 জিতিয়েছে, তার 3 গুণা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্তব্য কাটিয়ে 23 আবার ভারতীয় জনতা পার্টির সরকার নির্মাণ করবে বন্ধু। সেই সরকার ভারতীয় জনতা পার্টির নয়, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। কিন্তু ত্রিপুরার মানুষ মুক্ত কেন হতে পারেনি? ত্রিপুরার মানুষ তার জন্য মুক্ত হতে পারেনি কারণ কি, যারা মুক্তি দেওয়ার জন্য দ্বিতীয় পজিশনে ছিলেন, তাদের নেতৃত্ব যারা দিত, তারা কমিউনিস্টের মিলি ভগত দল ছিল, নেতৃত্ব ছিল। তা প্রমাণিত করেছে কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা একসঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস, আপনার ঊনকোটি ডিস্ট্রিক্টের কংগ্রেসের প্রেসিডেন্ট হস্তাক্ষর করে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস একত্রিত হয়ে এক প্রেস রিলিজ জারি করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। বন্ধুরা, তখনও যদি কংগ্রেসের হাতে থাকতো, আজও ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টির সরকার থাকতো। আর এই করোনার সময় করোনার বিরুদ্ধে সমস্ত মানুষকে আন্দোলনে নামিয়ে ত্রিপুরাকে শ্মশান বানিয়ে থাকতো এই কমিউনিস্টের দল, শ্মশান বানিয়ে থাকতো। বন্ধুরা, আজকে আমি গর্ব করি, যখন জিএসটি এর লিস্টটি বেরিয়েছে, তো ত্রিপুরা রাজ্যে জিএসটি কালেকশন 15% বেড়েছে, মানে ত্রিপুরার মানুষের রোজগার বেড়েছে, তবেই তো 15% বেশি ট্যাক্স দিয়েছে। মোদীকে ত্রিপুরার মানুষ দেখিয়ে দিয়েছে, মোদীজি আপনি সরকার এনে দিয়েছেন, তো আমরাও আপনাকে রোজগার করে দেখিয়ে দিয়েছি। আমরাও স্বাভিমানী মানুষ, আমরাও চণ্ডীপুরের ফটিক রায়ের কাবিয়াচড়ার আমরা স্বাভিমানী ত্রিপুরাবাসী আজকে তৈরি হয়ে গেছি। আর ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 2047 সন পর্যন্ত 25 বছর যাবৎ কি করবে ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, তার রূপরেখা তৈরি করে আপনাদের সামনে রেখে দিয়েছে বন্ধু। তার জন্য আমি এমনিতে বলি না যে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, কারণ কি 25 বছর আগে গিয়ে কি হবে তার রূপরেখা, তার ভিজন ডকুমেন্ট ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে। কমিউনিস্টের কাছে, কংগ্রেসের কাছে, অন্য কোন পার্টির কাছে নেই। ওনাদের কাছে ওনাদের ভবিষ্যতের যোজনা আছে, ওনারা কিভাবে এমএলএ হবেন, ওনার পেটটা কিভাবে ভরবে, তার রাস্তা নির্মাণ করে চোরির রাস্তাটা ঠিক মতো জানেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জনতার কিভাবে লাভ হবে, রাস্তা কিভাবে তৈরি হবে, হসপিটাল কিভাবে তৈরি হবে, ইংলিশ মিডিয়াম স্কুল কিভাবে তৈরি হবে, 5 কিলো করে চাল কিভাবে যাবে, জল কিভাবে বাড়িতে চলে যেতে পারবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিভাবে যাবে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় কিভাবে যাবে, সৌভাগ্য যোজনার মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন কিভাবে যাবে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চোলা মায়েদের কাছে কিভাবে যাবে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে গ্রামীণ সড়ক রোড কিভাবে হবে, ন্যাশনাল হাইওয়ে রোড কিভাবে হবে, স্কুল কিভাবে হবে, এনটিএস এনসিআরটি সিলেবাস কিভাবে হবে, সেই দিকে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। বন্ধুরা, এখন নির্বাচন চলে এসছে, এই কমিউনিস্ট আর অন্য পার্টিগুলি এখন দেখবেন আনাগোনা করে কৃষ্ণপুরে ঘোরাফেরা করবে। তাদেরকে জিজ্ঞাসা করা 25 বছরে কি করেছে, তার আগে 10 বছরে কি করেছে, তার হিসাব জিজ্ঞাসা করা। 25 বছর বড় বড় পার্টি অফিস হয়েছে, 900 পার্টি অফিস আমাকে সরকারি ভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরাতে ভাঙতে হয়েছে কমিউনিস্ট পার্টির। কারণ কি, সেই পার্টি অফিসগুলি সরকারি জায়গার মধ্যে মানুষের জায়গা দখল করে অবৈধভাবে বানিয়ে রয়েছে। যদি অবৈধভাবে তার পার্টি অফিস নির্মাণ করে, ও
পার্টি বসার মানসিকতা অবৈধ মানসিকতা হবে, আর অবৈধ মানসিকতা কোনোদিনই বৈধ সরকার দিতে পারে না। তার জন্য কমিউনিস্টরা কোনোদিনই বৈধ ত্রিপুরাতে সরকার দিতে পারেনি। সে সরকার ক্যাডারের সরকার ছিল, মানুষের সরকার ছিল না। আজকে ত্রিপুরাতে যে সরকার আছে সে সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার, সে সরকার ডেভেলপমেন্টের সরকার, সে সরকার সবকা সাথ সবকা বিশ্বাসের সরকার, সে সরকার সবকা সাথ সবকা প্রয়াসের সরকার। এই সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর সরকার। বন্ধুরা, তো ইংরেজি ব্যবস্থা প্রায় 60 বছর কংগ্রেস বা কংগ্রেস সমর্থিত সরকার और তার সঙ্গে কমিউনিস্ট সমর্থিত সরকার 60 বছর ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল। 60 ইয়ার্স। ইংরেজ চলে যাওয়ার পর ইংরেজের নিয়ম কানুন, ইংরেজের দ্বারা দিয়া আইপিসি ধারা, বিভিন্ন আইন কানুন যেগুলো